নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমরা বলছি ঠাকুর ঘরে বিদ্রোহ, সপুত্র মন্ত্রী শটান বিজেপিতে। যারা এই রাজ্যের রাজনৈতিক ইতিহাস নিয়ে চর্চা করেন তারাও খুব সাম্প্রতিক অতীতে এমন ঘটনা মনে করতে পারছেন না। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একটা বড় ধাক্কা যদি হয় মন্ত্রী মদন মিত্রের হাজতবাস, আরেকটা ধাক্কা যদি হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে সিবিআইয়ের তলব, তাহলে নিঃসন্দেহে সাম্প্রতিকতম ধাক্কা একেবারে শটান একজন মন্ত্রী। তিনি পদত্যাগ করলেন, তার পদে ইস্তফা দিলেন এবং বিজেপি অফিসে সপুত্র চলে গেলেন। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে বনগাঁ উপনির্বাচনের প্রার্থী হিসেবে তার পুত্রের নাম ঘোষণা করবে বিজেপি। নিঃসন্দেহে আমাদের রাজ্য এই মুহূর্তে অভূতপূর্ব একটা রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি এবং সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখব আজকের নাটকীয় ঘটনা যা বিজেপি অফিসে ঘটল। ভাঙনের সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, আর সেই জল্পনাকে সত্যি করেই তৃণমূলে বড় সড় ভাঙন। বঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার কোনো মন্ত্রী পদে থাকাকালীন দলত্যাগ করে অন্য দলে যোগ দিলেন। তৃণমূল ছাড়লেন উদ্বাস্তু ও পুনর্বাসন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, বিজেপিতে যোগ দিলেন তিনি, সঙ্গে ছেলে সুব্রত ঠাকুর। যে উদ্বাস্তু দপ্তরে ছিলাম, কোনো কাজ করতে পারি, সেই দলে ভালো লোক থাকতে পারে না। রাস্তা দিয়ে চলতে গেলে এখন মানুষের টিটকিরি করে। আপনি কি রেজিগনেশন দিয়েছিলেন? হ্যাঁ, আমি রেজিগনেশন দিয়েছি। বিজেপির রাজ্য সভাপতির হুঁশিয়ারি, মঞ্জুলের মন্ত্রিত্ব ত্যাগ, তৃণমূলে ভাঙনের শুরু। এই শুরু হলো এবং আপনি দেখতে থাকবেন এই মাসেও আরো তৃণমূল কংগ্রেসের লোকেরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। সামনেই বনগাঁয় উপনির্বাচন, আর ঠিক তখনই রাজ্যের মন্ত্রী তথা মতুয়া ঠাকুরবাড়ির ঘরের ছেলের তৃণমূল ত্যাগ ধাক্কা খেয়েও স্বীকার করতে নারাজ তৃণমূল। আমাদের গঠনতন্ত্র নিয়ে আমরা যেভাবে বিধিসম্মতভাবে আইনানুগভাবে আমরা দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 10 কেন, পাশের বাড়ির লোকটাও এতে ক্ষতিগ্রস্ত হবে না। সারদাকাণ্ডে একের পর এক সাংসদ মন্ত্রীর জেলযাত্রা, মুকুল রায়কে সিবিআই এর তলব, এসব ঘিরে তৃণমূলের বিধায়ক সাংসদদের একাংশ ক্ষুব্ধ বলে রাজনৈতিক মহলে জল্পনা। তাদের অনেকেই বিজেপির সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছেন বলে সূত্রের খবর। মঞ্জুল কৃষ্ণের মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তারই শুরু কিনা, এ নিয়েই এখন জোর কৌতূহল রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। বিক্রম সরকার এবং বিশ্বনাথ চক্রবর্তী আমার প্রথম অতিথি। বিক্রমবাবু, আপনি একসময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এই মুহূর্তে বিজেপিতে। এটা আপনারা কি একটা পরিকল্পনা করে এগোচ্ছেন? মানে যেভাবে যে সুরে আজকে স্বয়ং মন্ত্রী সরকারের সমালোচনা করেছেন, সারদার ইস্যু তুলেছেন, বলেছেন ভালো মানুষরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারে না, এটা কোনো লার্জার মেসেজ দিতে চাইলেন ওনার মাধ্যমে? দেখুন, আমি তো 2004-এর 9 ডিসেম্বরে ছেড়েছি। তখন তো এদের কারোর কোনো ঠিকানা ছিল না, এটা তো পরে এসেছে। এবং মমতা ব্যানার্জি যে এই দুজন এইকে মঞ্জুলকে তখন তৃণমূলে নিয়ে এসে করেছিল জেতার জন্যই, ভেরি রাইটলি সো, এবং জিতেছিল, মন্ত্রী হয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মতুয়াদের পরিবারে ঢুকলেন, মানে এর আগে নিঃসন্দেহে মতুয়া, উনি নাকি মতুয়া হয়েছেন। কিন্তু কথা হচ্ছে তারপরে যখন পার্লামেন্ট ইলেকশন এলো, সুতরাং আমি প্রথমে বলে রাখি, আমার ঢোকাটা আর এদের ঢোকাটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, টাইমের দিক থেকে এবং ইয়ে দিক থেকে তফাৎ আছে। একটা কথা হচ্ছে যে এরপরে 2011 পরে যখন 2014 ইলেকশন এলো, তখন কপিল কৃষ্ণ ঠাকুরকে, কপিল কৃষ্ণ সিপিএম এ ছিলেন, তাকে নিয়ে এসে ওরা দাঁড় করালেন এবং জেতালেন, ভালো কথা। কিন্তু একটা জিনিস যেটা আমি অনেক আগে বুঝেছি, এদের বুঝতে অনেক দেরি হয়েছে। তার মধ্যে হয়তো ব্যক্তিগত স্বার্থও থাকতে পারে। এমএলএ হওয়া, মন্ত্রী হওয়া চারটিখানি কথা নয়, এবং সেটা করে দেখলেন যে কি করা যায়। এরপরে দেখলেন যখন আর কিছু পাওয়ার নেই, তখন চলেই আসতে পারে। কিন্তু এখনো ধরুন 1 বছরের মন্ত্রী হিসেবে বা বিধায়ক হিসেবে সময়সীমা 16 অবধি ছিল, তার ভেতরে এমন কি পরিস্থিতি হলো যে বিজেপিতে জয়েন করতে হলো? সেগুলো তো দেখতেই পাচ্ছি, সো অবভিয়াস যে একের পর এক ঘটনা ঘটছে। আর দ্বিতীয় কথা একটা ঠিকই, যে ওখানে কোনো সম্মান নিয়ে কোনো মন্ত্রী কাজ করতে পারে না, করেনি। এবং ওই গঠনতন্ত্রের কথাও আমি জানি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওর ডিসিপ্লিনারি রুলসটা আমি তৈরি করেছিলাম 2001-2-এ, সুতরাং আমি সব জানি। কিন্তু কথা হচ্ছে, বিরোধীরা এক্ষুনি বলবেন যে ও আচ্ছা, বিষবৃক্ষের জন্ম আপনার হাতে। বৃক্ষটা কোথায়, বীজটা কোথায় আমি জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এরা যদি নিজেরা এই যেটা করেছে,
তার একটাই মাত্র যেটা এখন দেখা দিয়েছে, সেটা অনেক আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম, কারণ ওখানে আত্মসম্মান নিয়ে কাজ করা যায় না। ডেমোক্রেসিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবাই মিলে একসঙ্গে করে, কনসাল্ট করে, একসঙ্গে মিলে কালেকটিভ একটা উইজডম থেকে করা উচিত। সেটা ওই পার্টিতে কোনো সময় সম্ভব নয়। ওটা একজনের পার্টি, ওটা ব্যক্তিগত সম্পত্তি, ওখানে যারা আছে তারা চাকর বাকর ছাড়া আর কিছুই না। সে মন্ত্রী হতে পারে, সে অন্য কিছু হতে পারে। সেখান থেকে যে মঞ্জুর চলে এসছে বা মঞ্জুরের ছেড়ে চলে এসছে, এতে আমি বলি যে সাধুবাদ জানাই, যে ঠিক আছে তোমরা ভালো করেছো, কিন্তু এটা যদি কোনো এক্সপেকটেশন নিয়ে আসে, সেটার মধ্যে আমার কিছু হয়তো মনে হবে যে এটা বোধহয় ঠিক হবে না। ফাইন। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শুধু যে যোগ দিলেন বিজেপিতে এমনটা নয়, তার সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে এমন অনেক কিছু বললেন যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনার কারণ। দেখুন, তৃণমূল কংগ্রেসের সত্যি কোনো ভালো মানুষের আজকে জায়গা নেই। তৃণমূল সম্পর্কে সাম্প্রতিককালে বারবার এমন ব্যঙ্গ বিদ্রুপে সুর শোনা গিয়েছে বিরোধীদের গলায়, কিন্তু এবার সেই সুরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য পদত্যাগী এক মন্ত্রীর গলায়। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েই কার্যত বোমা ফাটালেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, অস্ত্র করলেন সেই সারদাকেই। তৃণমূল কংগ্রেসের সত্যি কোনো ভালো মানুষের আজকে জায়গা নেই। রাস্তা দিয়ে চলতে গেলে এখন মানুষের টিটকিরি করে, কারণ আমরা যারা মানুষ, শিক্ষিত মানুষ আছি, সেটা সহ্য করা যায় না, সত্যিই যায় না। মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রিত্ব ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রীকেও। মমতা ব্যানার্জি উনি কিছু বলেন না, তো ওনার দম্ভ আছে, ইচ্ছে মতন যা খুশি করেন। নীতিবিরুদ্ধ কাজ করলে তার সঙ্গে থাকতে হবে, এটা কোনো মানে নেই। কোনো কথাই শোনে না, হুমজিগালি করছেন। তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এখন অহরহ ওঠে, সদ্য প্রাক্তন মন্ত্রীর গলাতেও সেই একই কথা। হয়নি তো, গোষ্ঠীদ্বন্দ্বে কাজ করতে দেওয়া হয়নি। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে না, পারিনি। পর্যবেক্ষকদের একাংশের মতে মঞ্জুল কৃষ্ণ এদিন যেসব বিস্ফোরক অভিযোগ করেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ বাড়াতে বাধ্য। কারণ এই মঞ্জুল কৃষ্ণই কয়েক ঘন্টা আগেও তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই মঞ্জুলকে ভোটে দান করিয়েছিলেন, মন্ত্রীও করেছিলেন। তৃণমূল নেত্রীর উদ্বেগের আরও একটা বড় কারণ হল মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বনগাঁর ঠাকুর পরিবারের সদস্য। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিশদবাবু, আমি খুব দ্রুত দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো। এক হচ্ছে বনগাঁ ভোটের পরিপ্রেক্ষিতে আজকে আপনি ঠিক যে সময়ে কথা বলছি, গতকাল এই সময় মন্ত্রিসভার সদস্য ছিলেন মঞ্জুল কৃষ্ণ, তার সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করার চেষ্টা করেছেন, তখনও তিনি বিজেপিতে যাবেন এমন জোর দিয়ে বলেননি। আজকে এই মুহূর্তে তিনি বিজেপিতে। আমার প্রথম প্রশ্ন, শুধু গেলেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দম্ভের কথা উল্লেখ করেছেন, হুইমজিক্যাল শব্দটা ব্যবহার করেছেন। এই প্রথম একজন সদ্য প্রাক্তন মন্ত্রী কার্যত মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুনলেন, সেটা কতটা সিগনিফিকেন্ট? এবং দুই, বনগাঁ ভোট সামনে কয়েকদিনের মধ্যে। গতবার আমরা যদি দেখি বিজেপির প্রার্থী কেডি বিশ্বাস, তিনি 19% ভোট পেয়েছিলেন, উল্টো দিকে কপিল কৃষ্ণ ঠাকুর তৃণমূল কংগ্রেসের টিকিতে 43%-এরও বেশি ভোট পেয়েছিলেন। তো পুরো হিসেবটা, ইকুয়েশনটা তো পাল্টে যাবে। প্রথম প্রশ্নের উত্তরে আপনাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন দুটো বিপদ। একটা হলো সারদা তাড়া করছে, আর তার মধ্যে দলের বিদ্রোহটাকে ঠেকানো। মানে আমরা জানি অনেকেই সারদার বেনিফিশিয়ারি, ইতিমধ্যেই মন্ত্রী মদন মিত্র জেলে, এমপি ইতিমধ্যে ইয়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এমন তো সদস্য 2-4 জন আছেন যারা সারদার বেনিফিশিয়ারি নন, তাদের তো একটা হৃদয় আছে, তারা তো কারো বাবা বা কারো ভাই, কারো স্বামী। তাদেরকে দিনের শেষে ওই যে মঞ্জুল কৃষ্ণ বললেন যে পাড়ায় চলতে পারি না, পাড়ার লোক টিটকেরি করে, হৃদয় বাদ দিন, আমি বলছি বিড়ম্বনা তো একেবারে একাধিক মন্ত্রীর বক্তব্য যে আমি তো টাকা নিইনি, তাহলে আমি কেন দায় নেব? আমার প্রশ্নটা সেটাই, যে তাহলে যে মানুষগুলো টাকা নেননি, মন্ত্রিসভায় আছেন, তাদের কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু মানে সামাজিক মর্যাদার বিষয় আছে, পারিবারিক মর্যাদা বা বিষয়টাও আছে। ফলে সেই মানুষগুলোকে আগামী দিনে তৃণমূলের মন্ত্রিসভায় রাখা বা দলের মধ্যে রাখা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ, এবং সেটা কিন্তু একটা আতঙ্কেরও জায়গা যে আগামী দিনে আরো বিদ্রোহ তৈরি হতে পারে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে যাদবপুর কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায় এক ধরনের বক্তব্য রেখেছেন, সাধন পান্ডে একদম পরিষ্কার নিজের বক্তব্যে স্টিক করেছেন। মানে একের পর এক কিন্তু মন্ত্রীরা কথা বলতে শুরু করেছেন।
মঞ্জুল কিশোর ঠাকুর আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বেরিয়ে গেলেন এবং সরাসরি বিজেপিতে জয়েন করলেন। কোনো একটা জায়গায় মুখ্যমন্ত্রীর কর্তৃত্বটাই কি শিথিল হয়ে আসছে? সেইভাবে কি মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তার কর্তৃত্ব নেই? কারণ আপনি দেখুন, মানে একের পর এক মন্ত্রীরা কিন্তু তার কথা শুনছেন না। এখন এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি দলে যেভাবে চালাতে উনি চাইছেন, মানে সকলের মুখ বন্ধ করে দিয়ে সবকিছু চাপিয়ে দেওয়া, সেখানে একটা বৃহত্তম গণতন্ত্রের প্রশ্নটা আছে। এবং ভয় কাজ করতো, মিথ্যে মামলার ভয়, একেবারে মানে প্রায় ফরাসি বিপ্লবের মধ্যে বিহেডেড হয়ে যাওয়ার ভয়। একেবারে মন্ত্রিসভার সদস্য এই ভাষায় মুখ্যমন্ত্রী সম্পর্কে সাধন পান্ডে যখন বলেন যে শুভবুদ্ধিটাকে মানে বাদ দিয়েই আমাকে চলতে হচ্ছে দলের মধ্যে চাপা দিয়ে, তখন কিন্তু একটা আতঙ্ক, মানে যে অন্যান্য সদস্যদের মধ্যেও এই প্রশ্নটা আসছে যে এই মানে গণতন্ত্রহীন এই দলে কি করে দীর্ঘস্থায়ীভাবে থাকা যাবে। আমি বনগা ভোটের প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ। যখন চতুর্দিকে সারদা নিয়ে সিবিআই তদন্তে রীতিমতো জল ঘোলা হচ্ছে, তখন আরেকটি ক্ষেত্রে একেবারে সিবিআই তদন্তের দাবি তুললেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তিনি বললেন কপিল কৃষ্ণ ঠাকুর তার দাদা, তার মৃত্যু হয়েছিল বালিগঞ্জে এবং সেই মৃত্যু রহস্যজনক, সিবিআই তদন্ত হোক। সরাসরি সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ দাবি তুললেন মঞ্জুল। আপনারা জানেন কপিল কৃষ্ণ ঠাকুর আমার বড়দা, ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক না। আমি এর জন্য সিবিআই তদন্ত চাই। দাদার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি ভাইয়ের। দাদা প্রাক্তন তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, ভাই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। গত বছর 13ই অক্টোবর বনগাঁর তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যু হয়। যদিও গত 3 মাসে সেই মৃত্যুর কথা অনেকটাই চাপা পড়ে গিয়েছে ঠাকুর বাড়ির অভ্যন্তরীণ দ্বন্দ্বের আড়ালে। কিন্তু বৃহস্পতিবার তৃণমূল ছেড়েই দাদার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কপিলের ছোট ভাই মঞ্জুল। আক্রমণ করলেন কপিল কৃষ্ণ স্ত্রী তথা বনগাঁ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরকেও। আপনারা জানেন কপিল কৃষ্ণ ঠাকুর আমার বড়দা, ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক না। এই বৌদি আপনার মহারাষ্ট্রে, ওখানে আমার মা বীণাপাণি দেবী সব জায়গা টায়গা করে দিয়েছেন, সেখানেই থাকেন, ঠাকুরনগরে খুব বেশি আসেন না। আমার বড়দা কপিল কৃষ্ণ ঠাকুর কিন্তু কোনো রাজনীতিতে আসতে চায়নি, তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে এবং কনস্পিরেসি করে তাকে মৃত্যুমুখে পতিত করতে বাধ্য করেছে। এটা আমি না বলে পারি না। শুধু অস্বাভাবিকত্বের দাবি নয়, কপিলের মৃত্যু নিয়ে রীতিমতো রহস্য উস্কে দিয়েছেন তিনি। রহস্য উদ্ঘাটনে দাবি করেছেন সিবিআই তদন্ত। আমাদের বাড়িতেও এটা মৃত্যু হয়নি, এই মৃত্যুটা হয়েছে সুকেশ চৌধুরী আরেকজনের বাড়িতে, সুকেশ অধিকারী, তার বাড়িতে বালিগঞ্জে। এটা আমি রাহুলজির কাছে এই দলের পক্ষ থেকে আমি এর জন্য সিবিআই তদন্ত চাই। যদিও প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী পাল্টা আঙুল তুলেছেন মঞ্জুলের দিকেই। দাদা মারা গেছে, তাহলে সেটা সিবিআই তদন্ত করা উচিত ছিল। এখন কি দল ছাড়ার পরেই কি ওর কি এই দরদটা উঠলো বেশি? আজকে একবার না, আজকে তোকে 25 বছর আগের থেকে মারধর করতে আসছে। তো অল্প কিছুদিন থানায় 2-3 বার ডায়েরি করা হলো, সাইকেল ফেলে দিল, তার কারণের থেকেই তো ধীরে ধীরে আমার তো সন্দেহ হয় সে কিছু করেছিল, সেটাও হতে পারে। কোনোদিন কি তার দাদার খোঁজ নিয়েছে, দেখতে গেছে কখন? সে তো রাজ্যের মন্ত্রী ছিল। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পরই ঠাকুর বাড়ির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। দুই পরিবারের ঘনিষ্ঠ মহলের অনেকেই বলছিলেন এই দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে ক্ষমতার লড়াই। তবে বিজেপিতে যোগ দিয়ে কপিলের ভাই যে বোমা ফাটালেন, তাতে সেই দ্বন্দ্বই এবার অন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দীপক ঘোষ ও সমীরণ পাল, এবিপি আনন্দ। আমার এই টেবিলে আছেন আব্দুল মান্নান এবং শ্রীকুমার মুখোপাধ্যায়। মান্নানদা, প্রথমে আপনার কাছে যাব। সারদা ইস্যু, যে সারদা ইস্যু থেকে শুরু থেকে আপনারা লড়াই করেছেন, বিকাশ ভট্টাচার্য মামলা করেছেন, আজকে রাজ্যের মন্ত্রী সেই সারদাকে ইস্যু করছেন তার সাংবাদিক সম্মেলনে, পদত্যাগ করার পর প্রথম সাংবাদিক সম্মেলনে, 1 নম্বর। 2 হচ্ছে এই সারদা ইস্যুতে আপনি দেখেছেন যে জাতীয় রাজনীতিতেও সংসদের ভেতরেও একটা দূরত্ব তৈরি করছে অন্য জাতীয় দল তৃণমূলের সঙ্গে। কতটা মানে পিঞ্চটা কতটা গভীর সারদা ইস্যুর? না, আমি তোমাকে একটা কথা বলছি, আমি তোমাদের মানে আমি দুজনের বক্তব্য আগে শুনলাম, একজন বিজেপি আর একজন সেফোলজিস্ট, তোমারও শুনলাম। আমি সবার সঙ্গে ডিফার করছি। লক্ষ লক্ষ মানুষ যে প্রতিবাদ করছে এবং সারদা নিয়ে যে মন্তব্য করছে, মমতা ব্যানার্জির আচরণ, তার স্বভাব, তার দুর্নীতি নিয়ে যে কথাটা বলছেন, আর মঞ্জুল ঠাকুর যেটা বলছেন, দুটোকে এক করে দেখলে ভুল হবে, অন্যায় হবে। কারণ তাদের প্রতিবাদের ভাষা আর এদের প্রতিবাদের ভাষার মধ্যে অনেক তফাৎ আছে। তাদের প্রতিবাদ হচ্ছে নিঃস্বার্থভাবে অপরাধীর শাস্তি হোক সেই জন্য, আর এর প্রতিবাদটাকে কেন্দ্র করে নিজের আখের গোছাবার ষড়যন্ত্র।
আচ্ছা, যে কাজটা আগে তৃণমূল আপনি বলছেন কাল অবধি তিনি ওই মন্ত্রিসভারই সদস্য ছিলেন। আজকে যদি সুব্রতকে টিকিটটা দিয়ে দিত তাহলে তৃণমূলের মমতা ব্যানার্জি সবার ঠাকুর মা হতেন, নিজের মাকে ভুলে যেতেন, মমতা ব্যানার্জিকে মা বলতেন। ফলে এই প্রতিবাদ আর ওই প্রতিবাদ দুটো এক নয়, এক করে দিলে তাহলে হয়তো কি সব বিপদটা একটা মানে গুলিয়ে যাবার একটা ষড়যন্ত্র হয়েছে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। উনি অনেক শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যে এরকম ওই যে বলে ফেললেন বৌদি দাঁড়াচ্ছেন তৃণমূল থেকে, দাদার প্রতি দরদ নাই, দাদা ইলেকশনের বিরোধিতা করেছেন উনি। এটা নিজেদের পরিবারের ঝগড়াটাকে এখন একটা আদর্শগত মোড়ক দিয়ে চেষ্টা করছেন। কিন্তু সেই জন্য বলছি যে বাংলার মানুষ এই দুটোকেই সমানভাবে ঘৃণা করে, কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, এখন ভারতবর্ষের মধ্যে সব থেকে বোধহয় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মানুষের কাছে নিন্দিত এবং সমালোচিত, রেকর্ড পরিমাণ মানুষ তাকে নিন্দা করছে, সমালোচনা করছে, সব কিছু। তো সেখানে তাকে ছেড়ে যাওয়ার মানসিকতা আদর্শবান যারা আছে তারা লড়াই করবে। যদি বুঝতাম যে উনি কোনো স্বার্থ না নিয়ে ছেলেকে ক্যান্ডিডেট করার পরে তারপর পদত্যাগ না করতেন, উনি ক্যান্ডিডেট না করলেও পদত্যাগ করে বেরিয়ে আসতেন, তাহলে বুঝতাম বুকের পাটা আছে। তা নয়, মমতা ব্যানার্জি তো পচে, এখন তো সবাই, আমি তো একদিন বলেছি এখন ডাস্টবিনে কোনো ল্যাংড়ামও থাকবে না, কিন্তু ওটা তো ল্যাংড়ামও নয়, ওটা তো পচাম। উনি সরে আসছেন দুর্গন্ধের জন্য নয়, উনি সরে আসছেন যে ওখান থেকে আর কোনো সুগন্ধ উনি পেতে পারেন না, সেই জন্য সরে আসছেন। তো সেই সরে যাওয়াটাকে আমি খুব একটা ক্রেডিট দিতে চাই না। আমি এগুলো দুটোকেই মানুষ ঘৃণা করবে। মমতার বিরুদ্ধে মানুষের যে রায় আছে সেটা মানুষ দেবে। আপনি বলছেন উনি আলফ্রান্সো জুরিতে যেতে চাইছেন? হ্যাঁ, না যেতে চাইছেন, কারণ দিল্লিতে দেখছেন বিজেপি ক্ষমতা আছে, যদি একটা কিছু চান্স হয়ে যায় তাহলে একটা সুযোগ নিচ্ছেন, ছেলেটাকে দান করিয়ে দেবেন, কারণ উনি আর বয়স হয়ে গেছে, ছেলেটাকে দান করে দেবেন। এইসব সুবিধা আমরা দেখেছি, এটা আমি অভিজ্ঞতা, সুমান তোমার অভিজ্ঞতা দেখেছো, কংগ্রেস থেকে মানে আবার ঝাঁকে ঝাঁকে চলে গেল তৃণমূলে, কোন নীতি আদর্শের জন্য নয়, ঝাঁকে ঝাঁকে চলে গেল, আবার দেখবে কালকে হয়তো তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে এদিকে চলে আসবে, এগুলো কোনো নীতি আদর্শের জন্য। আপনাকে বেশি দূরে যেতে হবে না, আপনি তো রাজ্যসভার ভোটেই আপনাদের দল কংগ্রেস এবং বাম থেকে রাতারাতি কিছু মানুষ তৃণমূল কংগ্রেস হয়ে গেল। আগের রাত অব্দি জানা ছিল না যে কোন দিকে তৃণমূলে যেতে পারেন। হ্যাঁ, মানে যার ফলে আমার ধারণা যে তৃণমূলের নৈতিকতা প্রশ্ন করলে আপনি তুলতে পারেন, তৃণমূলের পক্ষে একটু মুশকিলের। যারা এই দল করে, যারা এই দল করে, তারা যদি নৈতিকতার কথা বলে তাহলে আমাকে একটা রাজ্যসভা দিয়ে দিলে আমি দল ছেড়ে দিয়ে চলে গেলাম, বা আমি পার্টির সঙ্গে বিদ্রোহ করে বললাম এই সোনিয়া গান্ধীর সঙ্গে থাকা যায় না, রাহুল গান্ধীর সঙ্গে, আমার তো পার্টির সঙ্গে অনেক বিরোধ আছে, আমি তো পার্টির সবকিছু মেনে নিতে পারি না, অনেক কিছু বিরোধ আছে, সে বিরোধ তো ইনস্ট্রাগল হবে পার্টির মধ্যে, লড়াই তো হবে, তার জন্য আমি পার্টির আদর্শ ছেড়ে দেবো, একটা এমপি হওয়ার জন্য, একটা মন্ত্রী হওয়ার জন্য আমি ছেড়ে দিয়ে চলে যাবো? তো যারা এইসব কথা বলে আমি মনে করি যে তারা কিন্তু অসম্মান করছে সেই মানুষকে, যে 100 জনের মতো মানুষ মারা গেছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছেন, যারা আজকে তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করছেন, সেই মানুষকে অপমান করছেন মঞ্জুর ঠাকুর। তার আমি কোনো প্রশংসা করতে পারি না। আমি একটা ডিফার করছি, সেটা হলো যে মন্ত্রিসভায় থেকে যখন আমরা লক্ষ্য করছি সুযোগ সুবিধার জন্য আমাদের সেলিব্রিটিরা পর্যন্ত শাসকের কাছে যায়, তখন শাসন ক্ষমতার আস্বাদ ছেড়ে দিয়ে তিনি যখন আলাদা একটা প্ল্যাটফর্মে যান, মানে মন্ত্রিত্ব যেখানে নেই, আপনি আমার একটা বক্তব্য আছে। আবার একটা কথা হচ্ছে, আমি সুবরের শেষ কথাটা ধরে বলবো, বা আব্দুল মান্নানের শেষ কথা ধরে, ঝাঁকে ঝাঁকে চলে যাবে এবার বিজেপিতে। আমার কাছে এইটা খুব সিগনিফিকেন্ট। এটা ঠিকই যে কতটা নীতি, কতটা আদর্শ এই নিয়ে প্রশ্ন তুলতেই পারে বিরোধীরা, কিন্তু আমার কাছে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে এইটা, ঠিক যেভাবে আব্দুল মান্নান পড়ছে, সুবর আমি একটা লিস্ট পড়ছিলাম, তৃণমূল 2011 সালে ক্ষমতায় এসেছে, আমি একটা লিস্ট পড়ছিলাম, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কংগ্রেসের, সাবিত্রী মিত্র কংগ্রেসের, অসিত পাল কংগ্রেসের, অজয় দে কংগ্রেসের, সুশীল রায় কংগ্রেসের, ইমানি বিশ্বাস কংগ্রেসের, সৌমিত্র খান কংগ্রেসের, হুমায়ুন কবির কংগ্রেসের, লাস্ট 21শে জুলাই উমাপতি বাউরি কংগ্রেসের, গোলাম রব্বানি কংগ্রেসের। পার্থ চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন যে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এমএলএশিপটা ছেড়ে গেলেন না কেন?
ওরা তো এমএলএশিপটা ছাড়া উচিত ছিল, বা ওনার ছেলের তো পঞ্চায়েত সমিতির সদস্য। পার্থ চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করার আগে খেয়াল করলেন না যে প্রায় 1 ডজন কংগ্রেসই তারা জয়েন করেছে তৃণমূলে, কংগ্রেস ছেড়ে তাদের কাউকে। আমি আসছি আপনার কথা, আমি জানি, আমি আপনার কথা ব্যাক করবো, ঠিক। তারা কেউ কিন্তু এমএলএশিপ ছেড়ে যায়নি। বিজেপিও, তৃণমূলও কিন্তু কোনোদিন বলেনি তাদের এমএলএশিপ ছাড়তে। তুমি লেফটেন্ট এসো, সুনীল মন্ডল না, মানে দেবজ্যোতি মোদ্দা কথাটা, নিজের দল ভাঙলেই নৈতিকতার শিক্ষাটা মনে পড়ে। আমি তো সুনীল মন্ডল, ফরওয়ার্ড ব্লক, 1 মিনিট আপনার আসছে, অনন্ত অধিকারী আরএসপি, দর্শক তির্কের আরএসপি, চাঁদ মোহাম্মদ, সরবেজ বাড়ি, সিপিএম এর ছায়াদলি 21শে জুলাই, সমস্ত কিন্তু কেউ কিন্তু এমএলএশিপ ছাড়েনি। এবং তৃণমূল কিন্তু প্রেস কনফারেন্সে বলেনি, এরা কিন্তু এখনো এমএলএ রয়েছে যে 1 মিনিট এমএলএ ছাড়তে হবে। আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয় ওনার কথা একটা পার্ট, ওই তার মানে সারদা এমন একটা অবস্থা তৈরি করেছে, যে অবস্থা একটা সময় কংগ্রেস বা লেফট থেকে ঝাঁকে ঝাঁকে যেমন চলে গেছে তৃণমূলে, ঠিক তেমনি ভাবে সারদা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, নীতি আদর্শ কত আলাদা, যে ঝাঁকে ঝাঁকে তৃণমূল থেকে বোধহয় যাওয়ার সূচনা এটা হলো। এই সুবিধাবাদী আমারটা একটু বলবো, আমি 1 মিনিট এখানে বলেছি, দেবজ্যোতি যেটা বললো, উদাহরণটা দিল, খুব অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণটা দিয়েছে। আমি যেটা বলছি যে তুমি দুটোকে মানে এক করার চেষ্টা করো, কিন্তু করলে না। তুমি এরাই অপরাধটা করেছে বলে বিজেপি এই অপরাধটা করতে পারে তা বলছি না। আমি শুরুতে যেন বলেছি, দুটো রাজনৈতিক দলই, বিজেপি এবং তৃণমূল একই রাস্তায় চলেছে। বিজেপি ওইভাবে নিয়েছে, তৃণমূল ওইভাবে নিয়েছে কংগ্রেস থেকে, আবার বিজেপি এইসব সুযোগ সুবিধা, দুটো দলই সুবিধাবাদী দেবো নির্বাচন, মানে সোজা নীতি আদর্শে তৃণমূলের চালটা এখন বলে না পাল্টা পড়ে যাওয়া, দুটো দলই কোনো নীতি আদর্শ ব্যাপার করছে না। আমার যেটা বলার সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে গোটা তৃণমূল দলটা তৈরি হয়েছিল কতগুলো মূল ধান্দাবাজ এবং আরো কিছু মানুষ যারা কিছু মানুষের সমর্থন এগুলো যোগ হয়েছে। আমাদের শেষ হয়নি, বলছি একেবারে কিছু ধান্দাবাজ প্লাস আমি শেষ করতে হবে না, শেষের দিকে হয়তো আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ওই জায়গাটা পুরোটা ছাড়বো না, যে ইনিশিয়ালি আমার প্রথমেই বলার কথা যে তৃণমূল দলটা ভর্তি কিছু ধান্দাবাজ, এটা 1। 2 নম্বর হচ্ছে বামফ্রন্টের আমরা যখন মন্ত্রী ছিলাম, আমাদের কিছু ভুল সিদ্ধান্ত কিছু মানুষকে নিয়ে গেছে ওদের সাথে, এবং সামগ্রিকভাবে তার সাথে থার্ড আরেকটা ইস্যু ছিল, সেটা হচ্ছে মিডিয়া কোন ভূমিকা নিতে পারে, যে কারণে সারদা নিয়ে এত আলোচনা মান্নান সাহেবদের। মিডিয়া কেনার প্রতিযোগিতা শুরু হয়েছিল, তার কারণটা এখন লোকে বুঝতে পারছে। তাহলে একটা হচ্ছে মিডিয়ার প্রচার, এবং সেটা পয়সা দিয়ে করা হয়েছিল, দিস ইজ 1। 2 নম্বর হচ্ছে যে কয়েকজন শেষ হয়নি, আমার হয়নি, আপনি বলুন, তাহলে এখন মূলত যেটা দাঁড়ালো, যারা মিডিয়ার পার্টটা আমি একটু আপনাকে বলি, আমি তোমার কাছে না শুনুন, মিডিয়া একটা শূন্যকে 100 করতে পারে না, 100কে শূন্য করতে পারে। আমি তো বলেছি একটা রাজনৈতিক পালা বদলে কতটুকু ভূমিকা ছিল। আমি বলছি, আপনার মনে হয় যে সারদার এই মিডিয়ার এতটা ক্রেডিবিলিটি বা এতটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল? অনেকটা তো ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সহায়তা যে প্রচারটা করেছিল এবারের পার্লামেন্ট ইলেকশনে পর্যন্ত, হতে পারে ডিফারেন্স হতেই পারে, পার্লামেন্ট ইলেকশনে পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী করার প্রজেকশনের দায়িত্ব নিয়েছিল। মিডিয়া যখন প্রচার যন্ত্র হয়ে যায় না, তার এফেক্টিভিটিটা সেই রকম কমে যায়, এবং সেই কারণেই দ্রুত কমেছে তাদেরকে। যারা সারদার চ্যানেল ছিল তারা আজকে কোথায় গাড্ডায় পড়েছে সেটা মানুষ বুঝে গেছে। কিন্তু আমার যেটা বলার, যারা ধান্দাবাজিরা ছিলেন, তারা ধান্দা করে নিয়ে যারা কামাই করে ফেললেন সারদা নিয়ে, তারা এখন জেলে অথবা জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। আমি বলছি তৃণমূল দলটা থাকবে না। একটা হচ্ছে ধান্দা করে নিয়ে যারা ধান্দা করে ফেলেছেন তারা অলরেডি জেলে গেছেন বা জেলে যাবেন, এটা একটা চ্যাপ্টার। যারা ধান্দা করতে পারেননি তারা নতুন করে ধান্দা করার জন্য বিজেপিতে যাচ্ছেন, যেমন মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের মতো লোকেরা। তাদের কাছে কোনো নীতিবোধের কোনো ব্যাপার নেই, একদম পরিষ্কার ধান্দা। এই ধান্দার সাথে বহু এমএলএরা যুক্ত হয়ে গেছেন, আমাদের কাছে খবর আছে কিছু লোক জয়েন করবেন, কিন্তু তারাও আগামী দিনে ধান্দা করার জন্য। তৃতীয় একটা পক্ষ তারাও রয়েছে ওখানে, সেই মানুষগুলো দ্রুত ইলিউশন চলে যাচ্ছে, যে মানুষগুলো ইনফ্যাক্ট এই সরকারকে নিয়ে আসার পেছনে মুখ্য মুখ ছিল। এই মুখেদের মধ্যেও আবার গন্ডগোল, এই যাদেরকে বিদ্যজন বলা গেল, তারা বোঝা গেল অনেকেই
আজকে যেভাবে মাস খেলে রিজাইন করছেন ওই নাট্যসুই না নাট্য অমুক বলে চলে যাচ্ছেন। একটা জিনিস আপনি মানবেন, আপনাদের সময়ও আপনাদের অভিজ্ঞতাও তাই বলছে, এখনো বলছে বিদ্বজনেদের একটা বড় অংশ তথাকথিত হাওয়া মোড়ক, যেদিকে হাওয়া থাকবে সেদিকে তারা ঘুরবে। একদম সেই হাওয়া মোড়কদের জায়গাটাও পরিষ্কার নয়, কিছু রাজনীতিবিদদের মধ্যে তাই হয়েছে। হ্যাঁ, কোন দলে গেলে আমি বেশি আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যিনি রাতারাতি কাল রাত অবধি কংগ্রেসে ছিলেন বা বাম দল করতেন, হঠাৎ তৃণমূল হলেন, তিনি তো সব থেকে সহজ শিকার পরের দিন বিজেপিতে যাওয়ার। আমি তোমাকে সুমন মনে করিয়ে দিচ্ছি যে তোমার সাথেই বসে এখানে আমরা 3 জন ছিলাম, তার মধ্যে একজন সুকেন্দু রায় ছিলেন। তিনি অনেক একেবারে চুটিয়ে গালিগালাজ করলেন। রাত্রিবেলা 9টায় আমরা এবিপি আনন্দ থেকে বেরোলাম, তুমিও বাড়িতে পরে খবরটা শুনলে, আমিও বাড়িতে গিয়ে খবর শুনলাম তিনি তৃণমূলের হয়ে গেলেন, রাজ্যসভার নমিনেটেড ক্যান্ডিডেট হয়ে গেলেন, চলে গেলেন। এর কতজনের নাম বলবো? কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। সুব্রত বাবু, সুব্রত মুখার্জি এত বড় নেতা, তো তাকে আমরা দেখলাম কত গালিগালাজ করলেন কংগ্রেসের পক্ষে তৃণমূলের বিরুদ্ধে, তারপরে শুনলাম যে তিনি তৃণমূলে চলে গেছেন। এবং এই রাত্রের মতো নৈতিকতার রাজনীতিতে আসবো, কিন্তু তার আগে দেখাবো মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আজকে তিনি বিজেপিতে জয়েন করলেন এবং রাজনৈতিক তাৎপর্য এতটা বিতর্ক হচ্ছে যখন নেই এমনটা কিন্তু বলা যাবে না। দেখুন, এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। একই সারদা চাপ, খোদ মুকুল রায়কে তলব করেছে সিবিআই, তার উপর এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ভাঙন ধরালো বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ঠিক মুখে যা কালীঘাটে রক্তচাপ বাড়ালো বলেই পর্যবেক্ষকদের একাংশের দাবি। কারণ বনগাঁ এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে মতুয়া ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর। অনেকে বলেন এই মতুয়াদের নিজের দিকে টানতেই বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ঢুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী করেছিলেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবীর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে। তিনি শুধু ভোটেই জেতেননি, মন্ত্রীও হন। এরপর গত বছরের লোকসভা ভোটের সময় মমতা প্রার্থী করেছিলেন সেই ঠাকুর বাড়িরই আরেক ছেলেকে। মঞ্জুল কৃষ্ণের দাদা কপিল কৃষ্ণ ঠাকুর তৃণমূলের টিকিটে ভোটে জিতে সাংসদ হন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর থেকে স্পষ্ট বনগাঁয় ঠাকুর বাড়ির প্রভাব কতটা। তাই পর্যবেক্ষকদের একটা বড় অংশ মনে করছে 13ই ফেব্রুয়ারি বনগাঁ লোকসভা উপনির্বাচনের ঠিক আগে ছেলেকে নিয়ে মঞ্জুল কৃষ্ণের বিজেপিতে যোগদান তৃণমূলের কাছে বড় সড় ধাক্কা। পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল অবশ্য এবারও সেই ঠাকুর বাড়ি থেকেই দলীয় প্রার্থী দাঁড় করাচ্ছে। মমতার প্রার্থী মমতা বালা, প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী। মমতা ঠাকুর, যিনি প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী, তিনি আমাদের পার্টির বনগাঁ সংরক্ষিত কেন্দ্রের প্রার্থী বলে ঘোষণা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে প্রয়াত কপিল কৃষ্ণের স্ত্রী তৃণমূল প্রার্থী হলেও তৃণমূলের লড়াইটা এবার অনেক কঠিন। কারণ এবার ঠাকুর বাড়ি আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। একদিকে তৃণমূলের মমতা বালা, তো অন্যদিকে বিজেপিতে মঞ্জুল এবং তার ছেলে সুব্রত। তাছাড়া এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। 2014 লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর পেয়েছিলেন প্রায় 5.5 লক্ষ ভোট, আর তৃতীয় হয়ে বিজেপি প্রার্থী পেয়েছিলেন প্রায় 2.5 লক্ষ ভোট। সিপিএম প্রার্থীকে 1,46,601 ভোটের ব্যবধানে হারিয়েছিল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে বিজেপির এই 2.5 লক্ষ ভোট বনগাঁ কেন্দ্রে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই ফ্যাক্টরের পাশাপাশি PR ঠাকুরের ছেলে মঞ্জুল এবং নাতি সুব্রত বিজেপিতে যোগ দেওয়ায় মতুয়া ভোটের বড় অংশেরও গেরুয়া শিবিরে চলে যাওয়ার সম্ভাবনাই তৈরি হলো। তাই বিজেপির এই চালে বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আরও জমজমাট হয়ে গেল। এবিপি আনন্দ। বিজন, আপনি নিশ্চয়ই মানবেন যে রাজ্যের একজন মন্ত্রী কাল অবধি মন্ত্রিসভার সদস্য ছিলেন, আজ সকালেও মন্ত্রিসভার সদস্য ছিলেন, তার চলে যাওয়াটা মুকুল রায়ের এই ধাক্কা সামলাতে সামলাতে তৃণমূলের আরেকটা বড় ধাক্কা। এটা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের আত্মঘাতী গোল হলো। ধাক্কাটা তো দিলেন, আত্মঘাতী গোল। তার কারণ হলো আত্মঘাতী গোল কার গোলে ঢুকলো? বিজেপির গোলে। একদম। আচ্ছা, গোলটা করায় না অনেক সময়। হ্যাঁ। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। এটা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের আত্মঘাতী গোল হলো। ধাক্কাটা তো দিলেন, আত্মঘাতী গোল। তার কারণ হলো আত্মঘাতী গোল কার গোলে ঢুকলো? বিজেপির গোলে। একদম। আচ্ছা, গোলটা করায় না অনেক সময়। হ্যাঁ। কারণ বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে মঞ্জুল বাবু যখন সাংবাদিক সম্মেলনে ঠিক তার
তার 1 ঘন্টা আগে শুধু পদত্যাগপত্র পাঠিয়েছেন, বললেন তিনি সাংবাদিক সম্মেলনে ফ্যাক্স করে মন্ত্রিত্ব থেকে সরছে। তাহলে সকাল থেকে বাড়ি থেকে কিন্তু সেই দলেরই এমএলএ টিকিটে তিনি জিতলেন, গিয়ে মানে কখনোই তিনি বিধানসভায় গিয়ে বিধায়ক পদে পদত্যাগ করলেন না, মন্ত্রিত্ব থেকে শুধুমাত্র পদত্যাগ করলেন। যদি বিজেপিতে ইচ্ছে ছিল যোগ দেওয়ার, তাহলে তো তিনি পদত্যাগ করবেন বিজেপির টিএমসি। আপনি শুধু এইটা বলেন, তিনি যদি বলেন যে আমি যাব, আমি বলিনি আমি বলছি 18 জন উদাহরণ দিলাম না, আপনার 18 কেন 20 জন দিন। এক্স্যাক্টলি ওনার যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে ধন্যবাদ মাননীয় মুকুল রায়, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, যে এক্স্যাক্টলি এই রাস্তাটা আপনারা দেখিয়েছেন। ঠিক যেভাবে বামেদের থেকে 2 ঘন্টা আগেও তিনি বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলেছেন, এই কথাই আমি গেছেন, ঠিক যেভাবে কংগ্রেস বছরের পর বছর তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে এসছে। সেই জন্য আমি বলছি আপনি একটাই ভুল করেছেন মঞ্জুল কৃষ্ণ, থ্যাংক ইউ বলা উচিত ছিল প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়। বাবু রাস্তায় উনি আমি তোকে একটা শুধু যোগ করি, 3টে জেলা পরিষদ বামেদের বিরোধীদের সঙ্গে তো আমার জেলা পরিষদ কি সব জেলা পরিষদ সব মুকুল রায় 3টেই নিয়ে নিয়েছে। আমি একটু বলে মালদা মুর্শিদাবাদের কিছু মুকুল রায়কে কেন থ্যাংক ইউ বলা, আমি একটু মঞ্জুল বাবুর বলা উচিত ছিল। ওনার মুখে নীতির কথা এই কারণে মানায় না, উনি যে নীতির দাবি করলেন সেই নীতির কথাটা মানায়। পার্থবাবু যে বললেন এটা অন্যায় করেছে, বলেন একটু আগে একটু বলেন পার্থবাবুকে মানায়। ছেলেকে লোকসভায় প্রার্থী করতে না দেওয়ার জন্য 1 ঘন্টার মধ্যে দল পরিবর্তন, 1 ঘন্টা। এই যে ছেলেকে যদি প্রার্থী করা হতো তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হতো না। আজকে উনি বললেন আরেকটা কথা, যে আমি মন্ত্রী হিসেবে কাজ করতে পারিনি। দারুণ মানুষ, বুঝতে সময় লাগলো 4 বছর, প্রায় মন্ত্রিত্ব তো প্রায় 4 বছর। একটা মানুষের যদি 4 বছর বুঝতে সময় লাগে যে আমি কাজ করতে পারছি না, সেই মানুষটা বিজেপিতে গিয়ে কি করবে বা অন্য দলে গিয়ে কি করবে? কি বলছেন? তাই তো তৃণমূলের কারোর কোনো কাজই করা উচিত না। কেউ 20 বছর কংগ্রেস করে হঠাৎ বুঝেছেন কংগ্রেস বাজে দল, তৃণমূলে সেইটাই বলছি, 4 বছর লাগলো কাজ করতে পারছে না, কি মুশকিল এইটা বুঝতে তার সময় লাগে। আপনার 3.5 বছর সরকার বিজন বাবু চলছে কি করে? সত্যি উনি কাজ করতে না পারছেন, মনে করবেন না, একটু স্থূলভাবে বলা যায় সবার তো সেম কেস। হঠাৎ কংগ্রেস করতেন, রাতারাতি রাজ্যসভার ভোট আপনার মনে আছে? কেউ কাজ করার কথা বলেনি, মন্ত্রী হিসেবে বলছেন যে আমি কাজ করতে পারিনি। একটা লোকে 4 বছর লাগে বুঝতে। আরে 20 বছর লেগে গেছে তো তৃণমূল কংগ্রেসের রাজ্যের নেতাদের বুঝতে যে কংগ্রেস খারাপ দল। যদি সত্যিকারের কাজ উনি না করতে পারতেন, 6 মাস 1 বছর পদত্যাগ করতেন। এতদিন সময় কেন লাগলো? 20 বছর লেগে গেছে, সেটার উত্তর দিন। মতুয়াদের যে ভোটে উনি জিতলেন মঞ্জুল বাবু, সেই ভোটারদের উনি অপমান করলেন। আচ্ছা, মমতা সেই ভোটারদের কাছে যখন নিজের ছেলের ভোট চাইতে যখন যাবেন, তার নিশ্চয়ই যে প্রতিশ্রুতি ছিল, যে কথা বলে মানুষের এই জোড়া ফুলের প্রতীকে তিনি জিতে এসেছিলেন, সুব্রত ঠাকুর পঞ্চায়েত সমিতিতে জিতেছিলেন, তাদেরকে সেই জবাবটা দিতে হবে। আজকের 2 ভাইয়ের মধ্যে কপিল কৃষ্ণ ঠাকুর, প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তাদের বাড়ির অন্দরমহলে ঝগড়া কে ঢুকেছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ্যে আনলেন, আমি বলি প্রকাশ্যে নিয়ে এলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, আপনি বলছেন অন্দর, এটা কিন্তু দিতেই হবে। আপনি একটা কথা বলতে, আমি একটা কথা বলতে, এক মিনিট বলতে, এই যে বিজনও কায়দা পাচ্ছে, বিজনের অসুবিধা হচ্ছে, এই ঠাকুরবাড়ির লোক বলেই তো আপনি মঞ্জুল কৃষ্ণকে এমপি করেছেন। আপনি তৃণমূলের গ্রাসরুট থেকে ওই 98 থেকে লড়াই করে এসছে তেমন নেতাকে তো করেননি। ওই যে বিক্রমবাবু যেটা বললেন, আপনি সেই কারণে কপিল কৃষ্ণকে আপনি মন্ত্রী করেছেন, কপিল কৃষ্ণকে এমপি করেছেন, মঞ্জুল ঠাকুরকে আপনি এমএলএ করেছেন। কেন করেছেন? তৃণমূল কংগ্রেসের বনগাঁ বিধানসভার নেতাদের পুরনো ফুটেজ আমি যদি দেখাই, কতটা তারা মর্মাহত হয়েছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ঠাকুরবাড়ির পলিটিক্স করবেন বলে। এর আগে বামেরা এই নিয়ে রাজনীতি করেছে। কি রাজনীতি করেছে? ঠাকুরবাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে যে ঠাকুরবাড়ির মা আমাদের সঙ্গে আছে, এই রাজনীতি করেছেন কান্তি বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? পরিবারে ঢুকে গেলেন। আজকে পরিণতির জন্য একজনকে যদি দায়ী করা যায়, মতুয়ারা বলছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের লোককে প্রার্থী করে পরিবারের অন্তর্কলহকে যেটা বাইরে আনলেন, আজকে তো মঞ্জুল কৃষ্ণ তার জবাব দিলেন।
মঞ্জুল কৃষ্ণ বরঞ্চ প্রশ্ন তুললেন তার দাদার মৃত্যুর জন্য সিবিআই তদন্ত দাবি করলেন। সিবিআই তদন্ত দাবি করার জন্য মঞ্জুল বাবুর এত সময় লাগলো কেন? তার দাদার মৃত্যু তো গতকাল ঘটেনি, 3 মাস আগে, মাস 3 আগে ঘটেছে। তো এত সময় লাগলো কেন মঞ্জুল বাবুর? মঞ্জুল বাবুর তার রাজনীতি করার জন্য বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে তার এই কথা মনে পড়লো? সময় কিন্তু অনেক ছিল, ঠিক এই সময় কিন্তু অনেক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, সেই কারণেই তো মতুয়াবাড়ির এত বড় ঠাকুরবাড়ির এত বড় লোককে উনি এমপি, মিনিস্টার, পঞ্চায়েত সমিতি সদস্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে এনক্যাশ করতে গেলে আজকে সেই পরিবারের ব্যাকল্যাশটা এইবার যদি একটা কথা বলি, এর সঙ্গে রাজনীতির আঙিনায় যদি আসা হয়, যে বিজেপি প্রার্থী 2,44,000 ভোট পেয়েছিল কেডি বিশ্বাস, সেই কেডি বিশ্বাসকে প্রার্থী না করার জন্য গতকাল যখন রাহুল সিনহা ওখানে মিটিং করতে গেছিলেন, ফিরছিলেন যখন, এই কেডি বিশ্বাসের অনুগামীরা রাজ্য সভাপতি রাহুল সিনহার গাড়ি ধরে বিদ্রোহ করেছে। গতকাল টিভির ফুটেজে দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেলে, বিক্ষোভ দেখিয়েছে। সেই অনুগামীদের যেমন তৃণমূল অনুগামীরা কপিল কৃষ্ণ বা মঞ্জুল কৃষ্ণ যেদিন টিকিট পেয়েছিলেন কালীঘাটে এসে বিদ্রোহ করেছিলেন, সেই অনুগামীদের আরো বলবো রাজ্যের সেই অনুগামীদেরকে শান্ত করতে হবে। আমি নামটা বলে আপনাকে বিড়ম্বনা, 5,51,000 ভোট পেয়েছিল প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর, 2,44,000 ভোট পেয়েছিল কেডি বিশ্বাস। একদম সেই জায়গা থেকে প্রায় 3 লক্ষর বেশি ভোট, প্রায় 3,07,000 প্রায় ভোট প্রয়োজন। মতুয়া ভোট ভাগ করে নিয়েও আর এই ধরনের কাজ এবং কেডি বিশ্বাসদের বিদ্রোহকে উপেক্ষা করে বিজেপি যে দিবাস্বপ্ন দেখছে, সেটা বনগাঁর মানুষ ব্যর্থ প্রমাণ করবে। বিজেপি প্রমাণ করে দেবে যে জোড়া ফুলের এই এমএলএ কে নিয়ে আসার পরেও, এমএলএ কিন্তু এখন তৃণমূল, এখনো পদত্যাগ করেনি, ঠিক যেরকম ভাবে তৃণমূলে তৃণমূলে গেছে, কেউ পদত্যাগ করেনি। আমি অস্বীকার করি, আমি বলছি জোড়া ফুলের এমএলএ পার্লামেন্ট ইলেকশনের আগে একটা মিটিং হয়েছিল, আপনি তাতে ছিলেন, তাতে একজন মন্ত্রীও ছিলেন, তিনি কোথায় আছেন সেটা বলছি না, করছি না। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে, ভাই তোমরা তো এতদিন ধরে খাটলে, তোমাদেরকে না করে সন্ধ্যা রায়, মুনমুন সেন এদেরকে নিয়ে এলো, তোমাদের কথা একবার ভাবলো না? বলো দাদা আমরা দারোয়ানের গৃহে প্রবেশ করার এবং কি আলোচনা হচ্ছে শোনার অধিকার নেই। তুমি একা দারোয়ান? বলো আরো অনেক আছে, বলে চলে গেল, নাম বলছি না। তো সুতরাং দিস ইজ দ্য পজিশন। আরো একটা কথা, তোমরা ইস্যুটাকে এমন ভাবে নিয়ে যাচ্ছ যেন মনে হচ্ছে মঞ্জুল ঠাকুর একটা প্রচন্ড বিদ্রোহ ঘোষণা করলেন দলের বিরুদ্ধে। তা নয়, মঞ্জুল ঠাকুর বিদ্রোহ ঘোষণা করেছেন তা নয়, মঞ্জুল ঠাকুর একটা আলাদা একটা আশ্রয় খুঁজে নিতে গেছে। সেই আশ্রয়টা কেন? যে তোমাদের আজকে আলোচনার বিষয় হওয়া উচিত ছিল, এই আশ্রয়টা ছাড়ছে কেন, এই আশ্রয়টা তৃণমূলটা ছাড়ছে কেন? কারণ তৃণমূলটা এত পচে গেছে, এত দুর্নীতিগ্রস্ত লোক, এত ধান্দাবাজ লোক, এত অচল আদলি হয়ে গেছে, এত হচ্ছে এই দলটাকে নিয়ে আর ওর পারপাস সার্ভ হবে না। সেই জন্য আজকে এই দলটা হচ্ছে। এবং একটা জিনিস তো আজকে তৃণমূল নেতৃত্ব বুঝবে যে ঠাকুরবাড়ি নিঃসন্দেহে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, এই বাস্তব অস্বীকার কোনো রাজনৈতিক দল ঐতিহাসিকভাবে করেনি। কিন্তু আপনি যে মুহূর্তে কোনো পরিবারের মধ্যে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সেই পরিবারকে প্রার্থী করার কাজে ব্যবহার করবেন, সেই তার ব্যাকল্যাশ তো অবধারিত। মতুয়া ভোটকে তো নয়, মানুষ তখন লড়াই করেছে সিপিএম এর, আপনি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। আজকে একজন প্রার্থী আরেক জায়গায় গেলে আপনার চোখে জল পড়বে। মানুষ মতুয়ারাও, তুমি তো সব জায়গাতে মতুয়া নেই, সব জায়গাতে মতুয়া নেই, সেখানে জিতবে কি করে তৃণমূল? শুধু মতুয়াদের উপর ভোটবে না, তখন একটা অ্যান্টি সিপিএম হাওয়া ছিল, সেই হাওয়াটাকে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের কাছে একটা সততার মূর্ত প্রতীক, স্বচ্ছ প্রশাসন দেবে, বদলা নয় বদল চাই চলেছিল, স্লোগান দিয়ে গেছিল। 3.5 বছরে 4 বছরের রাজত্বে মানুষ দেখলো যে মমতা ব্যানার্জির মতো প্রতারক পশ্চিমবাংলার বুকে এরকম মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের বুকে এরকম মুখ্যমন্ত্রী হয়নি। তখন তার বিরুদ্ধে মানুষ যখন গর্জে উঠছে, যারা এই আশ্রয়ের জন্য গেছিল সুবিধাবাদী করতে, তারা অজুহাত খুঁজছিল যে কি করে এই আশ্রয়টা ত্যাগ করে আরেকটা আশ্রয়ে যাওয়া যায়। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আশ্রয়টা একটা মনে করছে বিজেপিতে গেলে সুবিধা হবে, সেই জন্য এর মধ্যে নীতি আদর্শ বলে কিছু নেই, কোন আদর্শগত সংঘাত নেই। তৃণমূলের যে পছন্দ ধরেছে, তৃণমূলের যে পছন্দ ধরেছে, সেই পছন্দের গন্ধে আমি বলছি, তৃণমূলের যে পছন্দ ধরেছে সেই পছন্দের গন্ধে বহু লোক চলে যাবে। ইভেন আগামী দিনে যদি দেখো মমতা ব্যানার্জি সব থেকে ঘনিষ্ঠ লোক তৃণমূল ছেড়ে দিলেন, তাতেও অস্বাভাবিক কিছু ব্যাপার নয়। সব থেকে দেখবে সেও বিদ্রোহ করে হয়তো বলছে এই আজ থেকে বাঁচার জন্য ইঁদুর যেভাবে ডুবন্ত যাচ্ছে না কেউ, জাহাজটা কেন ডুবছে, জাহাজটা কেন ডুবছে আজকে একটা দিচ্ছি। মুকুল রায় দিল্লি গেছে, সিবিআই থেকে ডাকার পর দিল্লি গেছে। তোমাকে আমি আজকে বলে যাচ্ছি, হয়তো আমার স্পেকুলেশন ভুল হতে পারে, ভুল হলে আমি পরে এসে ক্ষমা চাইবো, কিন্তু আমার আজকের যে খবর তাতে মুকুল রায় রাজ্য বিজেপির সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা সুপ্রিম কোর্টে হয়তো মামলার জন্য চেষ্টা করছেন, করে দেখবেন বিজেপিকে দিয়ে আগামী দিন হয়তো মুকুল রায় বিজেপিতে যাওয়ার জন্য করবে। রাহুল সিনহা বলেছেন যে মুকুল রায় বিজেপিতে যোগাযোগ করেছে, তো রাহুল সিনহা বলেছে এবং তার সঙ্গে নেতারা দেখাও করেছে। কি আলোচনা হয়েছে রাহুল সিনহা বলছেন না, কি আলোচনা হয়েছে মুকুল রায় বলছে না। তার মানে বিজেপির সঙ্গে মুকুল রায় এখন যোগাযোগ করতে চাইছেন। তাহলে মুকুল রায় কালকে যদি বিদ্রোহ করে বলেন মমতা ব্যানার্জি যা কাজ করছেন আমি এটাকে মেনে নিতে হবে, তাহলে বলবো মুকুল রায় একমাত্র বিপ্লবী, যারা এইসব লড়াই করছে, এত লোক প্রাণ দিচ্ছে, তারা কেউ নয়। তোমরা আলোচনাটা এমন ভাবে নিয়ে যাচ্ছ। চমৎকার একটা সূত্রধরের কাজ করেছেন। আমি দ্রুত একবার দেখাবো যে মুকুল রায় আজকে দিল্লি চলে গেলেন, সেই মুকুল রায় যিনি কাল অবধি বলেছেন যে তিনি স্ট্রেট ফরওয়ার্ড লোক এবং তিনি অসুস্থতার অজুহাত দেখাবেন না, এবং কলকাতায় এসেই তিনি দেখা করবেন বিজেপির সঙ্গে, এবং বৃহস্পতি বা শুক্রবার অর্থাৎ আজ বা কাল তিনি দেখা করতেন বিজেপির সঙ্গে। নবান্নে গেলেন, সিদ্ধান্তটা পাল্টে গেল, সকালের ফ্লাইটে মুকুল রায় দিল্লিতে। জল্পনা না হওয়ার কোনো কারণ আছে কি? দেখো, সিবিআই এর হাত থেকে বাঁচতে বিজেপির শরণাপন্ন হতেই কি ফের দিল্লি গেলেন মুকুল রায়? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে 7 দিন সময় পাওয়ার পরই তড়িঘড়ি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়া ঘিরে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষ করে তৃণমূল যখন বারবার সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে, তখন তাৎপর্যপূর্ণভাবে এই প্রশ্নের নীরব দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক। Do you think BJP is using CBI as a political tool? Yeah, I have got no comments. Do you think the way CBI is using against TMC, as your TMC leader saying, this is good for the democracy? সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই এর তলব পাওয়ার পরই দিল্লি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন কলকাতায় ফিরেই দেখা করবেন কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে। আগামীকাল আমি ফিরে যাব, গিয়েই তাদের সাথে যোগাযোগ করব এবং গিয়েই তাদের সাথে আমি দেখা করব। কিন্তু শহরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরই মত বদল মুকুলের। চিঠি দিয়ে সময় চান সিবিআই এর কাছে, কারণ হিসেবে দেখানো হয় বনগাঁ এবং কৃষ্ণগঞ্জের উপনির্বাচনকে। যেহেতু এই নির্বাচনের দিনটা ঘোষণা করা হয়ে গেছে এবং এই 27 তারিখ অবধি এই নির্বাচন প্রণয়ন প্রক্রিয়া চলবে, সুতরাং আমি তাদের অনুরোধ করেছি যে আমাকে এই কদিনের জন্য এক্সকিউজ করা হোক। কিন্তু সিবিআই এর কাছে 7 দিন সময় পাওয়া মাত্রই তড়িঘড়ি মুকুল রায়ের দিল্লি রওনা হওয়া জন্ম দিয়েছে নয়া প্রশ্নের। বিরোধীদের প্রশ্ন, রাজ্যে উপনির্বাচনের কাজের জন্যই যদি সময় নেন তাহলে দিল্লি গেলেন কেন? এ বিষয়ে অবশ্য মুকুল রায়ের যুক্তি, তিনি তো সর্বভারতীয় সম্পাদক। I am the general secretary of the party. My office is here. I have got one residence is here. So I am camping for the last 14 years so often. So the question does not arise. I will go back within a day or two. I will try to meet the Election Commission of India and other people. যদিও বিরোধীরা অবশ্য মুকুল রায়ের এই আচমকা রাজধানী অভিযানের নেপথ্যে অন্য উদ্দেশ্য দেখছে। তাদের দাবি, একদিকে মাথার ওপর সিবিআই এর খাড়া, অন্যদিকে নেত্রীর পূর্ণ আস্থা আর তার ওপর নেই। এটা আঁচ করেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে ফের দিল্লিতে মুকুল। আর তিনি বিজেপির সঙ্গে সেতুবন্ধন করতে চাইছেন কিনা, এই জল্পনা আরও উস্কে গিয়েছে খোদ রাজ্য বিজেপির সভাপতির কথা থেকেই। মুকুল রায় দেখুন বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন নেতার সাথে আমাদের দেখাও করেছে। কংগ্রেসই এক নেতা দিল্লির, তিনি আমাকে ফোন করে বলেছেন যে উনি বসতে চান। আমি স্বাভাবিকভাবে বলেছি আমি এখন সত্যি বাইরে বাইরে আছি, ছোটাছুটির মধ্যে আছি, আমার পক্ষে এখন সময় দেওয়া সম্ভব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃণমূলের একটি সূত্র মারফত জানা গিয়েছে বুধবার দলনেত্রীর সামনে দলের পদ থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন মুকুল রায়, যদিও মুকুল রায় নিজে অবশ্য তা মানতে চাননি। মুকুল রায়, আরেকটা প্রশ্ন আছে কি, আপনি কি নিজে থেকে কোনো বলেছেন কি আমি পদ থেকে সরে যাবো যতক্ষণ না? না, এইসব বাজে গল্প হচ্ছে এসব। মুকুল রায় যাই বলুন না কেন, বিরোধীদের দাবি বিষয়গুলিকে পাশাপাশি সাজালেই পরিষ্কার হয়ে যাবে কোন বিশেষ কাজে রাজধানী গিয়েছেন সর্বভারতীয় নেতা।
এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। বিক্রমবাবু, আমি চট করে আমি দুজনের কাছে বক্তব্য আবার একটু বক্তব্য একটা বলে দিচ্ছি যে মুকুল রায় গেছে দিল্লি থেকে বিজেপির নেতাদের সঙ্গে দেখা করবেন এবং অতীতে যতবার দেখা করেছেন, রাহুল সিনহা 14 তারিখে বলেছেন যে দেখা করেছেন, কিন্তু আজ পর্যন্ত রাহুল সিনহা বলছেন না কি কথা হয়েছে। কেন বলছেন না, গোপন করছেন কেন? রাহুল বাবু সমস্ত পার্টির জন প্রেসিডেন্ট অল ইন্ডিয়া লিডারের সঙ্গে দেখা করেছে সেটা বলছে, তো দুটো মুকুল রায় টম ডিক হ্যারি নয়, পার্টির নেতা দেখা করেছে, আর একটা তার পার্টির নেতার সঙ্গে সর্বভারতীয় নেতার সঙ্গে স্টেট প্রেসিডেন্ট জানে না তা নয়, সমস্ত কিছু জানেন, চেপে যাচ্ছেন কেন, কি রহস্য আছে এর মধ্যে? এবং আগামী দিনে গিয়ে এই যে আজকে গেছে এই 2-1 দিনের মধ্যে মুকুল রায় আবার বিজেপির নেতার সঙ্গে দেখা করবে, আমার কাছে সে খবর আছে, এবং কোর্টেও হয়তো যাবে, গিয়ে তখন গভর্নমেন্টের সঙ্গে কট আপ করে যে কোর্টে যাতে আপনি বলছেন এটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা আছে, আন্ডারস্ট্যান্ডিং একদম প্রচেষ্টা হচ্ছে যে আমার যা মনে হচ্ছে এবং যেটুকু খবর তা হচ্ছে যে মুকুল রায় যাচ্ছেন নেগোসিয়েট করতে, তিনি পাঠিয়ে দিচ্ছেন কিছু এমএলএ কে বিজেপিতে, এই নেগোসিয়েটার হচ্ছেন মুকুল রায়, তাকে ওই পচা লোকটাকে নেবে না, কারণ ওকে যেতে হবে ছেলে, কিন্তু যতটুকু দোষ কালন করা যায় মুকুল রায় এই আবার ওই যদি ফেল করে সবকিছু যদি ফেল করে বিদেশ যাওয়ার চেষ্টা করবে, দেখবে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে দিল্লির গভর্নমেন্টের সহযোগিতা। আচ্ছা, আমি দেবজ্যোতি কাছে যাবো, তার আগে একটা ধোঁয়াশার আমায় জবাব দিন বিক্রম দা, সেটা হচ্ছে মুকুল রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ নেতা, দিল্লিতে আজকে এই অবস্থায় যে প্রেক্ষিতে সিবিআই তাকে তলব করেছে, একটা শব্দ বললেন না সিবিআই এর বিরুদ্ধে, একটা শব্দ বললেন না বিজেপির বিরুদ্ধে, বলছেন মন্তব্য করব না। এদিকে বেচারা রাহুল আমাদের পার্থ চট্টোপাধ্যায় তিনি গলা ফাটাচ্ছেন সিবিআই বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, চক্রান্ত বলছেন। মুকুল রায়কে দিয়ে বিজেপির বিরুদ্ধে একটা শব্দ বের করা যাচ্ছে না, রহস্যটা কি? কি যোগাযোগ হয়েছে আপনাদের সঙ্গে? এই তো সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে, এই তো ওরে গিয়ে করেছে, সুপ্রিম কোর্টের হয়েছে, এনকোয়ারি হচ্ছে, এটা ভেবে মুকুল রায় বলছেন না বিজেপিকে কিছু, এটা বিশ্বাস করতে হবে না। ব্যাপারটা হচ্ছে যদি কেউ অ্যাপ্রুভার হতে চায়, আমি মুকুল রায়ের কথা বলবো, আচ্ছা যদি কেউ অ্যাপ্রুভার হতে চায় তো তাকে সুযোগ দেওয়া হবে, তো সে সব কথা বলবে, যা জানে সব বলবে। ও রাজসাক্ষী বানিয়ে ফেলেছেন, যদি আমি কথা বলি আমাদের লাভ, যদি কেউ অ্যাপ্রুভার হয় তো সে যদি সব কথা বলে, it will be good to get into the মানে কি গরিব মানুষ টাকাটা ফেরত পান, সেটা তো বলে দিল রাজসাক্ষী, সেটা আপনাদের ফেরত দেবে না, ফেরত আর ফেরত পাবে না। আমি একটা জায়গায় ডিফার করছি, মান্নানদার সঙ্গে জিজ্ঞেস করেছে, আমি তো সরাসরি উত্তর পেয়েছি। প্রথমত মান্নানদা কিছু প্রেডিকশন করেছে, আমার প্রেডিকশন নিয়ে কিছু বলার নেই, প্রেডিকশন গুলো মিললে মান্নানদাকে বলবো আপনি বলেছিলেন এই চ্যানেলে, না বললে না মিললে উনি বললেন ক্ষমা চাইবেন, আমি প্রেডিকশন নিয়ে বলছি না। কিন্তু উনি মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের কথা বলতে বলতে বললেন কালকে যদি মুকুল রায় গিয়ে বিজেপিতে জয়েন করে, তুমি বলবে মুকুল রায় বিদ্রোহী নেতা, অত্যন্ত বিরাট নেতা। আমি বলছি এইটা কিন্তু অতি সরলীকরণ হচ্ছে। তার কারণ মুকুল রায়কে সিবিআই ডেকেছে এবং একটি বড় দুর্নীতি জালিয়াতির মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে। আজকে যদি মঞ্জুল কৃষ্ণ রায়কে সিবিআই ডাকতো, তারপর যদি তিনি বিজেপিতে জয়েন করতেন, তাহলে কিন্তু তুমি এই অনুষ্ঠানটা করতে পারতে না। দুটো কিন্তু গুণগত ফারাক আছে। রাহুল সিনহার পক্ষে স্বস্তিদায়ক হতো না তাকে পাশে বসে সাংবাদিক সম্মেলন করা। আমি বলছি দুটো আমরা ভুল করে ফেলছি। তার কারণ মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সম্পর্কে আজ পর্যন্ত কোনো দুর্নীতির খবর কিন্তু খবরের কাগজ গণমাধ্যমে কোথাও বেরোয়নি। আমি উদ্দেশ্য বলছি না, আপনার পরে আসছেন। আর বাকি যাদের সঙ্গে তুলনা করছেন তারা নয় জেলে, নয় গরদে, নয় ঢাকা হয়েছে, তাদেরকে কি করা হবে ভবিষ্যৎ, আর কে ঢুকবে, ফলে দুটো এক নয়, দুটোকে এক করে প্লিজ। আমি একটু শেষ করি, যে প্রেডিকশন মান্নান সাহেব করছে, আমি এক মিনিট শেষ করি। এক কথায় উনি উত্তর দিয়েছে, বিক্রম বাবু সব থেকে ভারতের উত্তর দিচ্ছেন, কারণ দুদিন আইএস ছিলেন, যে মান্নানদার পুরো উত্তর একটা লাইনে, এই মামলাটা কিন্তু ইউপিএ 2 বা এনডিএ 3 অর্ডারে হচ্ছে না, এই মামলাটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে। কোন জায়গায় যদি কেউ দেখে যে এই মামলায় কোনো গোলমাল হচ্ছে, সঙ্গে সঙ্গে সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। আমার ব্যাখ্যা করা দরকার। আমার যেটা বলার, মঞ্জুল ঠাকুরের যাওয়া, আমার কাছে একটা মন্ত্রী ছেড়ে যাওয়া, আমার কাছে উদ্দেশ্য লক্ষ্য নানা ব্যাখ্যা হতে পারে। আমার কাছে শেষ করিনি, সেটা হচ্ছে তার মানে বিজেপি হচ্ছে খুব ইনক্লাইন বুডে, মানে তার উঠছে গ্রাফটা, ঠিক যেমন তৃণমূল একসময় উঠেছে।
তৃণমূলের গ্রাফটা 3.5 বছর পর সারদা বলুন যা বলো তুমি ডিক্লাইন মুডে চলে গেছে, নিচের দিকে গ্রাফটা চলে গেছে। তাই তো হয়। তাই এইখানে যেভাবে লেফট বা কংগ্রেস ছেড়ে এখানে ঢুকেছিল, এবার এখান থেকে ঢোকাটা আমি তোমাকে বলছি, আমি একটা প্রেডিকশন করছি, আগামী 1-1.5 মাসের মধ্যে দেখবে তৃণমূলের আরো অনেক বড় বড় নেতা তারা কিন্তু জয়েন করবে। উনি যেরকম লাইন আপ করা আছে, আমি বলতে পারবো না, জানি বিক্রম দা তারা কেউ সারদা থেকে বাঁচার জন্য জয়েন করবে না, তারা যাবে এখানে জয়েন ঠিক যেমন মান্নানদা আমি ডুবন্ত জাহাজ ছেড়ে আমি প্রথমে বলছি আগে পালাতে চাই, আমি বলছি সেইভাবে তোমরা আরেকটা এই মধ্যখানে ছেড়ে যাচ্ছে। একটা ইন্টারেস্টিং কথা বলেছেন উনি, বলছেন যে 1 মাসের মধ্যে আরো অনেকে, আমি তো বলছি না আমি সুমনা দেবজ্যোতিকে একটা কথা বলছি, যেটা বললো খুবই ভালো। তোমরা দুর্নীতি বলতে যদি আর্থিক দুর্নীতি দুর্নীতি বলো, তাহলে বলবো যে হিসেবটা অন্যরকম হলো। দুর্নীতি ক্ষমতার জন্য কেউ যদি দলত্যাগ করে যে আমি ওখানে থাকলে ক্ষমতা পাবো, এখানে আমি রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য যদি তৃণমূলে জয়েন করলে রাজ্যসভার মেম্বার হয়, গিয়ে দলকে গালাগাল দিয়ে দিলাম, দিয়ে বললাম বিজেপিতে চলে গেলাম, সেটাও কিন্তু দল ছেড়ে কংগ্রেসে জয়েন করেছে। মান্নানদার সুবিধা আছে, এই রাজ্যে কংগ্রেসটা এমন একটা অবস্থায় চট করে অন্য দল ছেড়ে কেউ আসে না, কিন্তু যখন ইউপিএ 1 আর ইউপিএ 2 আছে, তোমার সাথে বিশ্বনাথ বসে আছে, কত লোক জয়েন করেছে কংগ্রেস এবং মন্ত্রী হয়েছেন, জয়েন করে অন্য কিছু স্টেট তারা ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত হয়েছে। আমি টোটালি অন্যভাবে এই আলোচনাটা যেভাবে আলটিমেটলি আমার কথাটাই দাঁড়াচ্ছে, ধান্দাবাজ যারা টাকা পয়সা সারদার খেয়েছে তারা জেলে অথবা জেলে যাবে, আর যারা ধান্দা করতে পারেনি তারা এখন বিজেপিতে যাবে। আমি এটাই দাঁড়িয়ে আছে এই কোয়েশ্চন। আমি তৃণমূলটা ভেঙে যাচ্ছে। যখন প্রায় প্রতিটি লোকই আমি লক্ষ্য করছি যে ক্ষমতার বৃত্তে ঢোকার জন্য তড়িঘড়ি করছে, সেই সময় যারা ক্ষমতার বৃত্তে বাইরে থাকতে পারছেন বা যাচ্ছেন, আমি মনে করি সেটাও এক ধরনের আদর্শ। ক্ষমতার বৃত্তে যাওয়ার একটা যে মানসিকতা বা একটা সাহস, সেটাও এক কাইন্ড অফ আইডিওলজি। এই কারণে এই মুহূর্তে রাজ্যের প্রশাসনকে নিয়ে সারদা ইস্যুর থেকে শুরু করে নানা ইস্যুর প্রশ্নে, লোকাল দুর্নীতির প্রশ্নে যে শাসন ব্যবস্থাটা নিন্দিত হচ্ছে, সেই শাসন ব্যবস্থার বাইরে যারা যেতে পারছেন, ক্ষমতার বৃত্তে বাইরে যেতে পারছেন, সেটা মঞ্জুল কিশোর হতে পারে, রাম শ্যাম যদুমধু হতে পারে, তারা এক ধরনের তাগিদে যাচ্ছেন, সেটা একটা এক ধরনের তাদের কাছে হৃদয় ভিত্তিক তাগিদ কাজ করছে। আপনারা সব খুব বড় বড় রাজনৈতিক আদর্শের কথা বলছেন, আমি একটা সাফ কথা বলছি, আমায় ভারতীয় সংসদীয় রাজনীতিতে একটা লিস্ট করে দিন যারা ক্ষমতালোভী নন, ক্ষমতায় আসতে চান না, সংসদীয় রাজনীতি করেন। কিছু মনে করবেন না, এই রাজ্যেরই একজন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একটা চমৎকার কথা ছিল, সম্পূর্ণ অন্য প্রসঙ্গে, যে ক্ষমতার জন্যই সংসদীয় রাজনীতি হয়, নয়তো তো রামকৃষ্ণ মিশন করতাম। মানে আমার বক্তব্য, মান্নানদা যেটা কথা বলছেন সেটা হচ্ছে আদর্শ নৈতিকতার কথা, সেই বাস্তব রাজনীতি পরিস্থিতি তো তা নয়। আজকে যিনি তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন, বা বিজেপি থেকে তৃণমূলে এসছেন, বা বাম বা কংগ্রেস ভেঙে তৃণমূলে গেছেন, কে দাদা ক্ষমতার রাজনীতির না করার জন্য গেছেন, জনসেবার জন্য গেছেন। না, আমি আপনাকে বলছি যে যারা বলেন যে মানুষের জন্য রাজনীতি, না না একদমই নয়, আমি বলছি মানুষ হাসে, আপনি যখন ব্যতিক্রম নেই, কিন্তু আমি বলছি তারা ব্যতিক্রম। আপনি যখন দুর্নীতির কথা বলছেন, হিরেন মুখোপাধ্যায় ছিলেন, আমি তো বলছি, আমি কিন্তু খুব পজিটিভ লোক, আমি বলছি এখনো আছে, কিন্তু তারা ক্ষমতা না পেয়ে কংগ্রেস ছেড়ে দিয়েছেন। সেই মনমোহন সিং কয়লা ব্লক কেলেঙ্কারিতে ঘর করেছেন, ডিএমকে কে নিয়ে মনমোহন সিং কালীমজি জেলে, এর হাজার জেলে মনমোহন সিং 5 বছর ডিএমকে নিয়ে ঘর করেছে, ফেলে দিতে পারেননি, সরকারটা পড়ে যাবে, অথচ সততার প্রতীক। ভোটের রাজনীতি Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
আমি আরেকটু একবার দেখে দেবো যেখান থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে এই মানুষগুলোকে ব্যবহার করা এবং তার নির্দিষ্ট রাজনীতি, যেটা কার্যত আজকে পারিবারিক অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহে এসে ঠেকেছে তাদের। এখন মন্ত্রী নিজে বলছেন যে মতুয়াদের উন্নয়নের জন্য তিনি কিচ্ছু করতে পারেননি, বিতর্ক হবে সন্দেহ নেই, কিন্তু ভোট ব্যাংক রাজনীতি, বিশেষ করে উত্তর 24 পরগনার এই গোষ্ঠী নির্ভর রাজনীতি এবং তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের একটা ইতিহাস আছে। ঠাকুরনগর বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই জনপদ মতুয়া ধর্মাবলম্বীদের প্রধান কেন্দ্র। ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের সাফলডাঙ্গা গ্রামে জন্মেছিলেন তিনি। বাংলাদেশেই পথ চলা শুরু মতুয়া ধর্ম সম্প্রদায়ের। অন্যতম সংঘাধিপতি প্রমথরঞ্জন ঠাকুর 1947 সালে এদেশে এসে পরের বছর গাইঘাটার ঠাকুরনগরে ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেন। এই মতুয়া ঠাকুরবাড়ি ঘিরেই আবর্তিত যাবতীয় কর্মকাণ্ড। প্রমথরঞ্জন ঠাকুরেরই ছোট ছেলে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, নাতি সুব্রত ঠাকুর। রাজ্যে এখন মতুয়া ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 1 কোটি। রাজ্যের 74টি বিধানসভা কেন্দ্রে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রায় 60% মতুয়া সম্প্রদায়ের। আর এই ভোটারদের মধ্যে ঠাকুরবাড়ির বড় প্রভাব রয়েছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। আর তাই বিজেপিতে যোগ দিয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যখন দাবি করেছেন যে মতুয়া সম্প্রদায়ের উন্নতির জন্য তাকে কাজ করার কোনো সুযোগই দেয়নি তৃণমূল, তখন তার গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। মতুয়াদের জন্য আমরা কোনো কাজই করতে পারিনি এই দলের থেকে। না, উনি জানেন তো, ওনাকে জানানো হয়েছে, কিন্তু ওই যে মন্ত্রী করে রেখেছে আর কোনো কিছু করবো না এরকম একটা ভাব। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়েও বিতর্ক দীর্ঘদিনের। ওপার বাংলা থেকে আসা মতুয়াদের মধ্যে অনেকের দাবি তাদের ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড রয়েছে, আবার অপর একটি অংশের মতে তারা এখনো ভারতের পূর্ণ নাগরিক নন। লোকসভা ভোটের আগে প্রচারে এসে এই বিতর্কই উস্কে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রশ্ন করেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় বহাল তবিয়তে থাকলেও কেন এখনো মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ নাগরিকত্ব পাননি। बांग्लादेशियों के लिए तो सब लुटा रही हो, ये मेरे मधुआ संप्रदाय के लोग, उनको भारत का नागरिक क्यों नहीं बनाया जाता। मैं मधुआ संप्रदाय के लोगों को वादा करता हूं, मैं खुद आपकी समस्याओं को सुनूंगा और उसका समाधान खोज करके आऊंगा। রাজনৈতিক মহলের মতে বাম আমলে সিপিএম ও মতুয়া ভোট ব্যাংকে নিজেদের দিকে রাখতে কৌশল নিত, কিন্তু এই ভোট ব্যাংকে স্থায়ীভাবে নিজের দিকে টানতে অন্য এক রাস্তায় হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 বিধানসভা ভোটের পর মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বীণাপানি দেবীর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী করে সুকৌশলে মতুয়াদের দীর্ঘদিনের অভাব অভিযোগ সাময়িকভাবে সামাল দেওয়ার চেষ্টাও করেন মমতা। এরপর কপিল কৃষ্ণকে সাংসদ করেন তিনি। কিন্তু এবার সেই রাজনীতির জন্যই ঠাকুর পরিবারে ভাঙন, আর সেই সঙ্গে মঞ্জুল কৃষ্ণের চাঞ্চল্যকর দাবি তাকে উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী করা হলেও মতুয়াদের জন্য কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস, আমি ওখানে রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন যে উদ্বাস্তু দপ্তরে ছিলাম, কিন্তু আমি সেখানে কোনো কাজ করতে পারি। সব মিলিয়ে মঞ্জুল কৃষ্ণর পদত্যাগের জেরে মতুয়া রাজনীতিতে এখন নয়া মোড়। এবিপি আনন্দ। আমার এই পর্বের আমার এই টেবিলের অতিথি প্রদীপ ঘোষ, বিজেপি নেতা, এবং সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা। আমি প্রদীপদাকে দিয়ে শুরু করব। প্রদীপদা, মতুয়া রাজনীতি একদিকে যেরাম এই রাজ্যে সাড়া ফেলে দিয়েছে এবং আজকে রাজ্যের শটান মন্ত্রী তিনি বিজেপি অফিসে গিয়ে জয়েন করলেন, সেটা যেমন নিঃসন্দেহে চাঞ্চল্যকর। আরেকটা হচ্ছে মুকুল রায় দিল্লি গেছেন এবং জল্পনাটা আপনি জানেন, রাহুল সিনহা প্রকাশ্যে বলেছেন যে বিজেপির একাধিক নেতার সঙ্গে তিনি যোগাযোগ করছেন। আমার আপনার কাছে পরিষ্কার প্রশ্ন, সেটা হচ্ছে কেন বিজেপি নেতারা যোগাযোগ করছেন? আপনারা কি মুকুল রায়কে দিয়ে তৃণমূলে আরেকটা ভাঙনের চেষ্টা করছেন? আমি একদম পলিটিক্যাল পার্টি আসতে চাই। দেখুন, মুকুল রায় গিয়ে তৃণমূল দল ভাঙতে পারবে কিনা জানি না। মুকুল রায় নিজে বাঁচবার জন্য এবং তার পুত্র শুভ্রাংশু রায়কে বাঁচাবার জন্য এবং তার সঙ্গে যারা গ্রুপ করেছিল তাদের বাঁচাবার জন্য দরবার করতেই পারেন। এবং বিজেপি সর্বভারতীয় নেতারা কোনো রাজনৈতিক দলের নেতা এসে কথা বলতে চাইলে কথা বলবেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু বিজেপি প্রথম থেকেই যেটা বলছে যে কোনো দাগি মালদের নেব না, এবং এই বিষয়ে ব্যাপারটা পরিষ্কার। তো সেখানে মুকুল রায় কি কার সঙ্গে দেখা করছে? না, উল্টোটাও বলুন। মুকুল রায়ের মতো তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা আজকে একাধিক জায়গায় কয়েকশো সাংবাদিক নানা রকমভাবে প্রশ্ন করেছেন, সিবিআইয়ের বিরুদ্ধে একটা শব্দ বলেননি, যেটা পার্থ চট্টোপাধ্যায় বলে বলে তার গলা ভেঙে গেছে। বিজেপির বিরুদ্ধে একটা শব্দ বলেননি।
এড়িয়ে গেছেন কোনো মন্তব্য করব না বলে। এটা তো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ তো বলছি, সে তো নিজে বাঁচবার জন্য চেষ্টা করছে, যাকে ধরে বাঁচা যায় সিবিআই এর হাত থেকে বা হাজতবাসের থেকে, এবং তার পুত্রকে বাঁচানো যায় সে চেষ্টা তো করছে, করবে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। বিজেপি কখনো কোনো নেতা, কোনো স্তরের নেতা বলেনি যে মুকুল রায়কে দলে নেওয়া হবে। এখন মুকুল রায় যদি তার দল ভাঙতে পারে, এখানে রকের ভাষায়, রকে এখন আজকে শুনলাম সারাক্ষণ কংগ্রেসের ছেলেরা বা আরো অনেক ছেলেরা, দেখ কেমন লাগে। এই যে মমতা, এই মুকুল রায় যেভাবে কংগ্রেসকে বিভিন্ন স্তরে পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধানসভা পর্যন্ত ভেঙেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলকে বামপন্থী দলে যেভাবে ভেঙেছে, এখন দেখ কেমন লাগে সবাই বলছে। রকের ছেলেরা রকে বলছে, আমরা বলতে প্রকাশ্যে না পারলেও নিজেরা ঘরে বসে বলছি দেখ কেমন লাগে। এটা তো নিশ্চয়ই আনন্দদায়ক ব্যাপার। এখন এ ভাবিনি কোনোদিন অন্য দল ভাঙাতে ভাঙাতে একদিন তার নিজের দল ভাঙবে, এটা মমতা ব্যানার্জি কোনো ভাবতে পারেনি, হয়তো সেটা মুকুল রায় করবে। আমি আপনাদের দেখাতে চাইবো আজকে তার ফেসবুক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী এই গোটা ব্যাপারটাকে মিডিয়ার প্রচার ইত্যাদি বলে ওড়ানোর চেষ্টা করেছে, কিন্তু আনন্দবাজার পত্রিকায় একটা খবর আমাদের সত্যি সত্যি চমকে দিয়েছে। গতকাল মুকুল রায় যখন বিমানবন্দরে নামেন, তার যে ব্যবস্থা থাকে, যে সিকিউরিটি থাকে, কার্যত সেটা তুলে নেওয়া হয় এবং তাকে রীতিমতো গাড়ির খোঁজে প্রায় ঠক্কর খেতে হয় এবং আম জনতার সঙ্গে বিমানবন্দর থেকে বের হতে হয়। অনেকে বলছেন আনন্দবাজার পত্রিকার খবর যে সেটা নবান্নের নির্দেশেই হয়েছে। নিঃসন্দেহে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে একটা নজিরবিহীন ঘটনা। দেখুন, সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই তলব পাওয়ার পরে কি রাতারাতি ভিআইপি থেকে সাধারণ মানুষ হয়ে গেলেন মুকুল রায়? রাজনৈতিক মহলে এখন এই জল্পনাই তুঙ্গে। ডেলোর বৈঠকের কথা স্বীকার করে দল এবং নেত্রীকে অস্বস্তিতে ফেলে বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওই দিন সকালে তাঁর দুধসাদা গাড়ি, পুলিশের পাইলট কার সবই পৌঁছে গিয়েছিল কলকাতা বিমানবন্দরের 4 নম্বর গেটের সামনে। কারণ খবর ছিল দুপুরের ফ্লাইটে দিল্লি থেকে এমন একজন ভিআইপি আসছেন যাকে সংবাদ মাধ্যমের মুখে পড়তে দেওয়া চলবে না, তাই তাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবনের লাগোয়া ওই গেট দিয়ে বার করার তোড়জোড় করা হয়। কিন্তু শেষমেশ তিনি আর 5 জন সাধারণ যাত্রীর মতোই 1 নম্বর গেট দিয়ে বেরোলেন। মিডিয়ার প্রশ্নবাণে জর্জরিত হয়ে অস্বস্তিও পোহালেন দস্তুর মতো। প্রশ্ন উঠতেই পারে 4-এর বদলে 1 নম্বর গেট দিয়ে কেন? প্রতিবেদন অনুযায়ী বিমানবন্দর সূত্রে খবর, মুকুল রায়কে যখন 4 নম্বর গেট দিয়ে বার করার প্রস্তুতি পাকা, তখনই বিধাননগর কমিশনারেটের এক কর্তার ফোন আসে বিমানবন্দরের নিরাপত্তা অফিসারদের কাছে। বলা হয় ভিআইপির মতো 4 নম্বর গেট দিয়ে নয়, আম যাত্রীদের সঙ্গে 1 নম্বর দিয়ে বের করতে হবে মুকুল রায়কে। বিমানবন্দর সূত্রে দাবি, এটা খোদ বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমারের নির্দেশ বলে ফোনে জানানো হয়েছিল। মুকুল রায় যখন বিমান থেকে নেমে এরোব্রিজ দিয়ে হেঁটে টার্মিনালে ঢুকছেন, তখন পরিবর্তিত সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দেওয়া হয়। 1 নম্বরের বাইরে যে মিডিয়া আছে সে কথাও তাকে জানানো হয়। টার্মিনালের বাইরে বেরিয়ে মিডিয়া পরিবৃত মুকুল রায় প্রথমে বলেন, আরে ভাই হই হই করো না, বলছি তো ভাই, আরে ভাই আমি তোমাদের প্রশ্ন নেব না। পরে অবশ্য কয়েকটি কথা বলে গাড়িতে উঠতে যান। আমি আজ অবধি জীবনে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নই। কিন্তু কোথায় গাড়ি? এক পুলিশ কর্তা মুকুল রায়কে জানান গাড়ি রয়েছে 4 নম্বরে। পাইলট জিপে ফোন গিয়েছে। নতুন টার্মিনালের সামনে হেঁটে হেঁটে গাড়ি খুঁজতে থাকেন মুকুল রায়। সেই সুযোগে পরের পর প্রশ্ন ধেয়ে আসতে থাকে। দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান তিনি। কিছু প্রশ্নের জবাব দেন, কিছুর দেননি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এদিনের বিমানবন্দর পর্ব সম্পর্কে সরকারিভাবে প্রশাসনের কোনো কর্তা মুখ খোলেননি। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার ফোন ধরেননি, SMS এর জবাবও দেননি। যদিও কমিশনারেটের এক কর্তার দাবি, মুকুল রায়ের বিমানবন্দর থেকে বেরোনোর বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়েছে নবান্নর নির্দেশেই। তবে গোটা বিষয়টি দেখে বিরোধীদের অনেকেই কটাক্ষ করে বলছেন, সময়ের সঙ্গে সবকিছু কেমন বদলে যায়। সেদিনও যিনি দলে নম্বর 2 ছিলেন, আজ তিনিই গাড়ি খুঁজতে ঠক্কর খাচ্ছেন। এবিপি আনন্দ। আমজাদা, এমনি তৃণমূলে একটা রসিকতা খুব চালু আছে, সেটা হচ্ছে সাপ লুডো। কেউ এতটাই সেই সাপ এবং লুডোর মানে সাপের মুখে পড়া, সিঁড়িতে ওঠার ব্যবধানটা এতই কম, 2-3 মাসের বেশি কেউ একটা উচ্চতায় স্থায়ী হন না। কিন্তু 2 নম্বর বছরের পর বছর, মাসের পর মাস তো বটেই, যে ক্ষমতায়, কর্তৃত্বে
অন্য দল থেকে নিজের দলে জয়েন করানোর ক্ষেত্রে যে মুকুল রায় কার্যত 2 নম্বর ছিলেন, আজকে তার এই হেনস্থা মুকুলপন্থী যারা আছেন দলে মেনে নেবেন? তাদের মেনে নেওয়া উচিত নয়, আমি বলবো এই কথাটা। মুকুল রায়ের দক্ষতা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি করার পিছনে যদি কেউ অস্বীকার করে, আমার মনে হয় সে সঠিক রাজনীতির মূল্যায়নটা সেই সময়কার এবং তৃণমূলের মূল্যায়নটাকে সে সঠিকভাবে করতে পারছে না। আজকে মুকুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, সে অভিযোগটা কতটা সত্য মিথ্যা আমি জানি না, যে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসটা যখন তৈরি হয়েছিল, সে কৃষ্ণনগরে মাটির পুতুলকে তৈরি করে এনে তো এই দলের এই বাড়বাড়ন্ত হয়নি। আজকে বিজেপির করতে গেলে ঠিক তাই করতে হবে। সুতরাং তাকে হয় কংগ্রেস ভাঙতে হবে, তা নাহলে তাকে অন্য বামপন্থী দলগুলো ভাঙতে হবে, তা নাহলে তৃণমূলকে ভাঙতে হবে। তৃণমূলকে ভাঙার সবচেয়ে সুযোগ। আপনি বলছেন যে ক্ষমতার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে গেলে এগুলো অনিবার্য, এগুলো অনিবার্য করতেই হয়। সমালোচনা করুন, প্রশংসা করুন, অনিবার্য। অনিবার্য। দ্বিতীয় কথা আমি যেটাকে বলবো, বিজেপির নেতারা, এমনকি সর্বভারতীয় নেতারা, আমার যেটা মনে হয়েছে যে বোধহয় জয়ের উল্লাসে কোনো কোনো সময় একটু বেলাগাম কথাবার্তা বলে ফেলেছেন, যে কারণে আজকে মুকুলের হাতে কিংবা মমতা ব্যানার্জির হাতে বা তৃণমূলের হাতে খানিকটা অস্ত্র তারা তুলে দিয়েছেন। কারণ এই যদি বলি 14 অমুক ভাগ, 15 অমুক ভাগ, 16 অমুক ভাগ, ঘটনা পরম্পরায় যদি ঘটনাগুলো সেই ঘটে থেকে থাকে, তাহলে তাদের হাতে সেটা তুলে দিয়েছেন। এটা কিসের ইঙ্গিত করে? এটা কিসের ইঙ্গিত করে? কিন্তু মিলে যাওয়া যদি বলেন, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিজেপি নেতা। তার কারণ তিনি একদম যে অর্ডারে বলেছেন, আমরা দেখছি সেই অর্ডারেই হয় তলব হচ্ছে, নয় গ্রেফতার হচ্ছে। 3 জনের গ্রেফতার হয়েছে, 1 জনের তলব হয়েছে। না, সেটা তো সে বলে গেছে যে অমুক 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 তমুক ইত্যাদি ইত্যাদি। আমি যদি সেই সূত্রটা নিই, যদি আমার পথ থেকে আমি এগোই, আচ্ছা, তাহলে ভুল কোথায়? দ্যাট ইজ অলসো স্ট্র্যাটেজি। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা কোথায় কিভাবে চলছে? যেমন আজকে একটু আগে আমি বাইরে বসে বসে শুনছিলাম যে মতুয়া রাজনীতি, এই মতুয়া রাজনীতি যেটা আজকে মমতা করছেন, বিজেপি কি করছেন? ঠিক তাই করছেন না? এক্স্যাক্টলি একই রাস্তায় হাঁটছেন। ঠিক একই রাস্তায় হাঁটছেন। একদম। মমতা পরিবারে ঢুকেছেন, বিজেপিও পরিবারে ঢুকে পরিবার ভাঙাচ্ছেন, এবং সে একই জিনিস তো তাই করছেন। সুতরাং বিজেপির যে খুব একটা বড় কৃতিত্ব কিছু আছে এখানে তা নয়। অন দি আদার হ্যান্ড আমি এই কথাটাকে বলবো যে বিজেপির স্টেপিং গুলো এমনভাবে করছে যে মানুষের মনে সন্দেহ হচ্ছে যে বিজেপি এবং মমতা অন্তরালে তাদের নিজস্ব কোনো একটা মিল আছে কি না। 7 দিন সময় পাওয়া গেল, মুকুল দিল্লি যাচ্ছে। আমি গতকাল রাতে দিল্লি থেকে ফিরেছি। দিল্লির সমস্ত কাগজে দেখা গেছে যে মুকুল যে ব্রিফটা তৈরি করেছিল, সেই ব্রিফটাকে অ্যাকসেপ্ট করার মতো কোনো লয়ার পাওয়া যায়নি, কোনো লয়ার পাওয়া যায়নি। আমি একটা কথা জিজ্ঞেস করছি, 11 কোটি টাকা তো খরচ হয়েছিল, 11 কোটি টাকা তো খরচ হয়েছিল সিবিআই যাতে না হয়। তো সিবিআই যাতে না হয়, যে স্বনাম খ্যাত লয়ার তিনি তো তৃণমূলেরই, তাকে দিয়ে মমতা করাননি কেন? এই সব ব্যাপারটাই একটু কিরকম গোলমেলে ব্যাপার হয়ে যাচ্ছে না? 7 দিন সময় নিয়ে এখন আবার যাচ্ছে মুকুল মামলা করতে, এবং পশ্চিমবাংলার আইনমন্ত্রী গেছে, পশ্চিমবাংলার আইনমন্ত্রী তিনি আইন ভেঙে গেছে। হ্যাঁ, আইন ভেঙে গেছেন কিনা জানি নিশ্চয়ই। এবং সব থেকে মজার কথা আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে মুকুলরা কেন যেতে পারবেন না। সিবিআইতে বলছেন যে তিনি এই দুটো উপনির্বাচনের জন্য যিনি ব্যস্ত, তিনি পৌঁছে গেলেন দিল্লি। আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছি। আমি একবার আমার পরবর্তী টেবিলে আসবো। আমি অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি আমায় বলুন যে নৈতিকতার রাজনীতিতে নীতিবোধ, নৈতিকতা ক্রমশ কি পশ্চিমবঙ্গে এমন একটা শব্দ হচ্ছে কার্যত যে এটাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে? মানে আমি বলছি যে বলার জায়গাটাও কি আদৌ থাকছে, যে নৈতিকতার কথা যারা বলছেন তারা একই জিনিস ফলো করছেন, এবং কোথাও একটা এটা রাজনীতি করতে গেলে এই পারস্পরিক এর দল থেকে অমুক দলে, অমুক দল থেকে তমুক দলে, তার বিনিময়ে টিকিট, তার বিনিময়ে অর্থের অভিযোগ, এই ধরনের, মানে এটা কি ক্রমশ সাধারণ থেকে সাধারণতর হয়ে উঠছে পশ্চিমবঙ্গে? একেবারেই যা বলেছেন তাই। পশ্চিমবঙ্গের রাজনীতি কেন, সর্বভারতীয় ক্ষেত্রেই রাজনীতি তার নীতি থেকে সরে গেছে, এবং রাজনীতির যে মূল মানে চালিকা শক্তি, রাজনৈতিক আদর্শ, সমাজ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, বাস্তব সম্পর্কে, উন্নয়ন সম্পর্কে, জনমুখীনতা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা দরকার এবং কর্মসূচি দরকার,
সেই কর্মসূচিগুলোকে ওই নির্বাচনের ঠিক আগে প্রচার করে মানুষকে আকর্ষণ করবার চেষ্টা না করে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যদি এরকম একটা ভাবনা বা এরকম একটা কার্যক্রম থাকে যা একটা স্থায়ী বলা যেতে পারে এক ধরনের রাজনৈতিক আন্দোলন শব্দটা যদি খুব হার্শ মনে হয়, রাজনৈতিক একটা সংস্কৃতির জন্ম দেয়, সেটা আমরা ভারতবর্ষের রাজনীতিতে এখন একান্তভাবেই হারিয়ে যাওয়া, দূরবীন দিয়ে খুঁজে পাওয়ার জিনিস বলে মনে হচ্ছে। এর মধ্যেও ভারতীয় রাজনীতিতে অন্তত দুটি প্রসঙ্গ আমার কাছে মনে হচ্ছে অন্ততপক্ষে খুবই প্রাসঙ্গিক এবং জনমুখী। একটা প্রসঙ্গ হচ্ছে ভারতবর্ষকে অধনতান্ত্রিক পথে নিয়ে যাওয়া যাবে কিনা, এই প্রস্তাব যারা করেছিলেন, আমার পাশেই রয়েছেন পার্থবাবুরা, অর্থাৎ কমিউনিস্ট আন্দোলন যারা করেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এই রাজনৈতিক আদর্শটাকে একেবারে হারিয়ে যেতে দেননি। আর এক দল লোক তারা কিন্তু বলবার চেষ্টা করছেন যে ভারতবর্ষে ভারতীয়ত্বের বিকাশ ঘটা দরকার, ভারতবর্ষে জাতিসত্তার বিকাশ ঘটা দরকার, এবং সেই বিকাশকে আমাদের উন্নয়নের সঙ্গে আন্তর্জাতিক পটভূমির সঙ্গে মেলানো দরকার। বিজেপি এই রাজনৈতিক দর্শনকে অন্ততপক্ষে বেশ কিছুদিন ধরে প্রকাশ করছে, পোষণ করছে। কিন্তু আপনি নিঃসন্দেহে দুটো মেরুর দুটো আদর্শের কথা বললেন, যেটা আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সামনে দেখছি, কোন আদর্শের ধার ধরছে? একদিকে হচ্ছে কোটি কোটি টাকার সারদা কেলেঙ্কারি, একদিকে হচ্ছে সেখানে যারা দায়ী তারা হয় কলকাতা বা দিল্লি বা দৌড়ে বেড়াচ্ছেন, আরেকজন হচ্ছে যারা শাসক দল, যারা 11 কোটি টাকা কেউ কেউ বলছেন আরো বেশি ব্যয় করেছেন যে তদন্তে, দুর্নীতির যেন তদন্ত না হয়, যেন নিরপেক্ষ তদন্ত থেকে দূরে থাকতে পারি। এই পুরো ব্যাপারটা কার্যত ঘোলা জল হচ্ছে। তো আপনি খেয়াল করে দেখবেন, আমি যে দুটো রাজনৈতিক ট্রেন্ডের কথা বলেছি তার সঙ্গে কিন্তু এই যে আয়ারাম গয়ারাম রাজনীতি এবং এই যে যাকে বলা যেতে পারে রাজনীতির নামে দুর্নীতি, এইটা যারা করছে তাদের সঙ্গে তুলনামূলকভাবে এর সংযোগ কম। সব মিলিয়ে আমার মনে হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে আমি বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি যে ঘোলাটে পরিস্থিতির দিকে আপনি ইঙ্গিত করছেন এটা ভয়ঙ্কর, এবং এই অবস্থার সমাধান হতে পারে এই দুটি যে রাজনৈতিক দর্শনের একটা ইতিবাচক ভূমিকা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। যদিও কমিউনিস্টরা কোস্টাল রিজিয়নের বাইরে কিছুতেই ভেতরে ঢুকতে পারছে না, তা সত্ত্বেও আমার নিজের একটা ছোট্ট কথা, যে যদি এই রাজনৈতিক আদর্শের দিকে রাজনীতিটা আসতে চায় বা আসে, তাহলে কিন্তু এই ঘোলা জলের রাজনীতি, ঘোলা জলের মাছ শিকারের রাজনীতি থেকে এদের দুজনকেই একটু দূরে থাকতেই হবে। যদি না থাকে তাহলে তারাও আর 5টা রাজনীতির কি বলবো সাধারণ অঙ্কের মতো হয়ে যাবে, কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু একটা জিনিস আমাদের বাস্তব অভিজ্ঞতা, যে রাজনৈতিক আদর্শের কথা বলা হচ্ছে এই মুহূর্তে এই ঘোলাটে পশ্চিমবঙ্গের সত্যিকারের প্রতিদিন দৈনন্দিন জীবনের যে রাজনীতি, আমাদের বঙ্গ রাজনীতি এই মুহূর্তে যে বিপরীতধর্মী বেশ কয়েকটা মেরু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা কিন্তু খুব ঘোলাটে। এই জন্য ঘোলাটে বলছি যে একজন ব্যক্তি তিনি যে কাজ করেছেন তার সবটা নিজের জন্য করেছেন না দলের জন্য করেছেন। যদি দলের জন্য করে থাকেন, সেই দলের জন্য করা কাজের মধ্যে নৈতিকতার অংশ ঠিক কতটুকু, অনৈতিক কোনো রাস্তায় তিনি হেঁটেছেন কিনা, এই প্রশ্নগুলো ক্রমশ আরও ঘোলাটে হচ্ছে। তার কারণ যিনি যে দলে আছেন কার্যত সেই দল বা দলনেত্রীকে বিড়ম্বনায় ফেলছেন কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন, এই ছবি বসিরহাট উপনির্বাচনের সময়কার। যদিও বিরোধীরা বলছেন বর্তমান সময়ে এই স্লোগান আরো বেশি প্রাসঙ্গিক। পোস্টারে স্পষ্ট বার্তা, মুকুলরা যা করেন দলের জন্য, নিজের জন্য নয়। যা দেখে বিরোধীরা প্রশ্ন করছে, সারদার ক্ষেত্রেও কি এই একই বার্তা দিতে চাইছেন মুকুল রায়? সেই কারণেই কি সাম্প্রতিককালে তাঁর নানা মন্তব্য অস্বস্তিতে ফেলেছে তৃণমূল নেত্রীকে? ঠিক যেমনটা হয়েছে ডেলোর বৈঠকের ক্ষেত্রে। মঙ্গলবার দিল্লিতে দাঁড়িয়ে প্রকাশ্যে ডেলোর বৈঠকের কথা স্বীকার করে নেন মুকুল রায়। কোন বৈঠক? যার সম্পর্কে কুণাল ঘোষের দাবি, সুদীপ্ত সেনের সঙ্গে কালিম্পংয়ের ডেলোতে হওয়া এই বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়। ডেলোর বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোলও কম হয়নি। এহেন বৈঠকের সত্যতাই স্বীকার করে নিয়েছেন মমতার বিশ্বস্ত মুকুল। যা শুনে বিরোধীদের দাবি, এটা বলে তিনি কি করলেন? তার এই স্বীকারোক্তি তো তৃণমূল নেত্রীকে মিথ্যেবাদী প্রমাণ করে দিল। কারণ ডেলোর এই বৈঠক হয়েছিল 2012 সালের 1 মার্চ, অথচ মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি 2013-র 15 এপ্রিলের আগে সারদা কাণ্ডের কথা জানতেনই না। এটা সিবিআই আমাদের কাছে ফলো আউট করেছিল, সেটাও
পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি যখন তারা নিউজ চ্যানেল বা তারা টিভি, এই গানের মিউজিক চ্যানেল, ওরা একটা ডায়েরি লঞ্চ করে। বিরোধীদের দাবি ডেলোর এই বৈঠকের কথা স্বীকার করে নিয়ে ঘুরপথে মুখ্যমন্ত্রীর দাবিকে মিথ্যে প্রমাণ করে দিলেন মুকুল রায়। শুধু ডেলো নয়, কলকাতাতেও সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার দাবি অনুযায়ী সেই বৈঠক হয়েছে সারদা কর্ণধার ফেরার হওয়ার আগে, অর্থাৎ পয়লা বৈশাখের আগে। যা দেখে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলছেন, দলের সর্বভারতীয় নেতা সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করলেন, অথচ সে বিষয়ে দলনেত্রী কিছু জানলেন না। এটা কি আদৌ সম্ভব? শুধুমাত্র সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠকই নয়, এর আগে সুদীপ্তর সংস্থার সঙ্গে রেলের আইআরসিটিসির হওয়া চুক্তি নিয়ে মন্তব্য করেও নেত্রীকে অস্বস্তিতে ফেলেছেন মুকুল রায়। আইআরসিটিসি এবং সারদার চুক্তিতে অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে দায় ঝেড়ে ফেলেছিলেন মুকুল। আমার কিছু জানা নেই, কারণ হচ্ছে এই চুক্তিগুলো যখন হয় তারপরে আমি যখন নিয়েছি তার আগে চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে ক্যাগ আছে, রেলওয়ে অডিট আছে, এভরিথিং আছে, সুতরাং স্বাভাবিকভাবেই নেই। মুকুল রায়ের এহেন মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে, কারণ এই চুক্তি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন। বিরোধীরা প্রশ্ন তোলে, তবে কি নেত্রীর চুক্তির দায় নেত্রীর ঘাড়েই চাপিয়ে দিলেন মুকুল? অস্বস্তির সেই শুরু, যা নতুন উচ্চতা পেল ডেলো স্বীকারোক্তির হাত ধরে। এবিপি আনন্দ। পার্থপ্রতিম বিশ্বাস আমার সঙ্গে আছেন। পার্থবাবু, আপনি বলুন, অধীর চৌধুরী এটা কথা বলেছেন যে মদন মিত্র হাসপাতালে গিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, মুকুল রায় দিল্লি গিয়ে বাঁচার চেষ্টা করছেন। রাজনীতির খেলা, দিল্লি ছুটতে হচ্ছে। দেখুন, মুকুলবাবুর এই দিল্লি ছোটাটা আমি যদি খুব ভুল না করি, গত বছরও এই সময় এই শীতেই হচ্ছে উনি দিল্লি যেতেন এবং এই ফ্রিকোয়েন্সিতেই প্রায় যেতেন। কলকাতায় যা থাকতেন তার চেয়ে বেশি দিন হয়তো দিল্লিতেই থাকতেন। এবং আসলে সেই সময়টায় কারণ ছিল যে আন্না হাজারে, যিনি হচ্ছেন দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রতীক ভারতবর্ষে, সেই আন্না হাজারের সাথে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে একটি ফ্রন্ট গড়ে লোকসভা নির্বাচন লড়া যায় কিনা, এই ছিল প্রেক্ষিত গত শীতে। আর এই শীতে আমরা দেখতে পাচ্ছি যে সেই তৃণমূল দলের প্রায় সাংসদ, নেতা, মন্ত্রী প্রত্যেকেই হয় জেলের কাছাকাছি অথবা জেলের ভেতরে ঢুকে পড়েছেন। আমি এই জায়গাটাতেই আমি বলতে চাইছি যে আসলে এই দুটো শীতের তফাৎ, যেটা যে আপনাদের এই প্রতিবেদনও আমি দেখতে পেলাম। না, আপনি যে শীতটার কথা বলছেন 2013 শীত। এইবার হচ্ছে যে এবারের আমি যে প্রতিবেদন দেখতে পেলাম এবার শীতে, তাতে হচ্ছে ডেলোর বৈঠকটা যদি সেই হয়, আমরা সবাই জানি যে সেই নির্ধারিত মঞ্চে সেই অনুষ্ঠানে আন্না হাজারি আসেননি। যদি আসতেন, তার দুর্নীতির বিরুদ্ধে তার লড়াইয়ের ইমেজ নিয়ে আজকে আন্নাকে আফসোস করতে হতো অবশ্যই। এবং আন্না হাজারে জেনে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন না জেনে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আমার জানা নেই, তবে সিদ্ধান্ত যা নিয়েছিলেন বোধহয় ঠিকই নিয়েছিলেন। কারণ এবং শোনা যায় যে তার আগে সারদা সংক্রান্ত প্রচুর অভিযোগ তার কাছে পৌঁছে গেছিল। হতে পারে, আমি বলছি, কিন্তু যা দাঁড়ালো পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর তো অন্ততপক্ষে এরকম বড় মাপের আর্থিক দুর্নীতিতে শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদরা জড়িয়ে যাননি। সেই ঘটনাটা বিরল। আরো সেই বিরল ঘটনা, মানে প্র্যাকটিক্যালি সিবিআই কি সিবিআই চোর ধরছে, মানে আমি খুব গোদা একেবারে স্থূলভাবে বলতে গেলে। আর আজকে ফেসবুকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রের একটি দল, একটি সংবাদ মাধ্যম সবাই তার বদনাম করছে। মানে কি সিবিআই তদন্ত যারা আটকাচ্ছেন তারা তো চুরি আটকাচ্ছেন। অ্যাকচুয়ালি কেন করছেন আমি বলতে পারবো না, তবে একটা, আমি নিজে বিজ্ঞান প্রযুক্তির ছাত্র ছিলাম, নিউটনস ল অফ মোশন আমরা পড়েছিলাম। তাতে হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া থাকে। এটা হচ্ছে যে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সে এত সুন্দর অ্যাপ্লিকেবল হয়, এটা আমি কখনো ভাবিনি। এবং যেভাবে দলে দলে মাঠে ময়দান থেকে লোক ধরে এনে হাতে করে একটা করে পতাকা নিয়ে তৃণমূল ভবনে যে হারে সমানে দল বেড়েছে গত কয়েক বছর ধরে, এবং সেক্ষেত্রে আর্কিটেক্ট ছিলেন মূলত মুকুলবাবু। এবং সেই মুকুলবাবু যখন স্বীকার করছেন যে আমি ডেলোতে গিয়ে এরকম একটা বৈঠক হয়েছে, অবভিয়াস ওই গভীর রাত্রে কালো পাহাড়ের শীতে এরকম বৈঠকে নিশ্চয়ই সেটা বলার জন্য তাকে নাকি নবান্নে তিরস্কৃত হতে হয়েছে। হ্যাঁ, আমি তিরস্কৃত হবেন কি পুরস্কৃত হবেন সেটা ভবিষ্যৎ আরো বলবেন। তো আমি সে কারণেই বলছি যে এই যে ডেলোর বৈঠক, এবং যেটা একসময় অনেকেই উড়িয়ে দিচ্ছিলেন, কি বলবো, সিপিআইএম নেতা গৌতম দেব যখন প্রথম এটা বলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ডেলোর বৈঠকে যাদের সাথে বৈঠক করা হলো তারা মূলত সবাই কালো টাকার কারবারি। এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে গন্ডগোলটা এটাই হচ্ছে যে এই কালো টাকা ভোটের প্রচারে ব্যবহার শুরু হলো, এই কালো টাকা দিয়ে যে দল বদল করা, দল ভাঙানোর কাজ শুরু হলো। এরপরে হচ্ছে যে এই টাকা দিয়ে এবার হচ্ছে যে এই কালো টাকা দিয়ে জনমত তৈরির ক্ষেত্রে চ্যানেল তৈরি করা, কাগজ তৈরি করা, সেই কাজ শুরু হলো। এই কালো টাকা দিয়ে যদি আপনি বলেন যে কি বলবো, কালো টাকা জোগাড় করার জন্য, আমি তো কালো দেখলাম যে 16,000 টাকা বাৎসরিক আয় এরকম একটা কোম্পানি 1.25 কোটি টাকা শাসক দলকে কন্ট্রিবিউট করছেন, চাঁদা দিচ্ছেন,
এটা কালো টাকা ছাড়া আর কি বলবো। ফলে আমি বলছি যে আরেকটা হচ্ছে সরকার চালাতে গিয়ে যে কর্মসূচি, তাতে তোলাবাজদের মধ্যে দিয়ে কালো টাকা আবার তৈরি হচ্ছে। আপনি বলছেন কালো টাকার একটা ফ্ল্যাট গেট খুলে গেল, মানে সাদা কিছু চোখে পড়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি মইদুলের কাছে এই প্রশ্নে যাব, পাশাপাশি একটা জিনিস ডেলোর বৈঠকের কথা পার্থবাবু বলছেন মইদুল, আরেকটাও তো মুকুল রায় তার বক্তব্যে প্রমাণ করে দিলেন, যেটা হচ্ছে যে সম্পূর্ণ অসত্য ভাষণ হয়েছে। ডেলোর বৈঠক হয়েছিল 2012-র 1 মার্চ, তার মানে সেই দিন থেকে, অন্তত সেই দিন থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুদীপ্ত সেনকে চেনেন। তিনি নিজে বলেছিলেন যে 1 বৈশাখ 14 এপ্রিল 2013-তে তিনি ঘটনাটা জানতে পারেন, ব্যাপারটা তা নয়। মানে কার্যত মুকুল রায় ডেলোর বৈঠক স্বীকার করে একই সঙ্গে তার নিজের মুখ্যমন্ত্রীকেও অসত্য ভাষণ করেছেন, এটা প্রমাণ করে দিলেন। এবং তাপস পাল, যিনি মাল শব্দ ব্যবহার করে বিখ্যাত হয়েছেন, সেই মাল শব্দটা প্রদীপবাবু ব্যবহার করলেন এই প্রোগ্রামে, তিনিও তো চিঠি লিখেছিলেন। দেখুন, এবং রেলের যে চুক্তি হয়েছিল, যেটা টেলিগ্রাফ পত্রিকা আমি আগের প্রোগ্রামেও পড়েছিলাম, রেলের চুক্তিটা 2010 সালে হয়েছিল। তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো মুখ্যমন্ত্রী হননি, তখন রেলমন্ত্রী ছিলেন। এবং তার ক্যামেরার সামনে বলেছিলেন যে সবটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। তার আমলেই তো তাহলে রেলের চুক্তিটা হলো, ইন্ডিয়ান রেলের যে ক্রেডিবিলিটিটাকে নিয়ে ব্যবহার করা হলো, এবং তারপর লক্ষ লক্ষ মানুষকে হচ্ছে তার সঙ্গে তাদের টাকা লুট করা হলো। এটা কি, এটা মুখ্যমন্ত্রী জানতে, এটা হয় না। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে, আজকে যে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যে কথাটা বলছেন যে এই দলে কাজ করা যায় না, তার কারণটা হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ ব্যক্তিত্ব হিসেবে একটা কন্ট্রোল ফ্রিকের পর্যায়ে চলে যাচ্ছেন। এবং এটা কিন্তু ওনার দলে অনেকেই, একটু যদি আপনি কথা বলেন তাহলে আপনারা সাংবাদিক, আপনারা জানেন, উনি কাউকে খুব একটা ভরসা করতে পারেন না, বিশ্বাস করতে পারেন না। উনি একসঙ্গে স্বাস্থ্যমন্ত্রিত্ব নেবেন, পুলিশ মন্ত্রীও থাকবেন, উনি মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্ট্রিতেও থাকবেন, উনি সব কিছু ঠিক করে দেবেন। মানে কাজের স্বাধীনতা যেটা, সেই জায়গাটা কিন্তু দেওয়া। মইদুল, আরেকটা জিনিস আমায় বলো, রাজ্যের একজন মন্ত্রী কয়েক ঘন্টা আগেও মন্ত্রী ছিলেন, ইস্তফা দিয়েছেন, তার কয়েক ঘন্টার মধ্যে বিজেপি অফিসে আসছেন, এসে তিনি যে ভাষায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আমি বলছি যে উচিত অনুচিতের বিষয় নয়, কিন্তু একেবারে সরাসরি বলছেন উইমজিক্যাল, সরাসরি বলছেন ওনার দম্ভ। আমি বলছি এটাও তো অভূতপূর্ব, একদম অভূতপূর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ারে মুখ্যমন্ত্রী হওয়ার পর বা তার কয়েকদিন আগে বিপুল কয়েক বছর থেকে যে জনপ্রিয়তায় তিনি আছেন, এই সরাসরি চ্যালেঞ্জ বা এই সরাসরি শব্দবন্ধ তার কয়েক ঘন্টা আগে মন্ত্রিসভার সহকর্মী থাকা একজন বলছেন, এটা তো অভূতপূর্ব। অভূতপূর্ব। এবং কয়েকটা নতুন জিনিস নেতৃত্বকে চ্যালেঞ্জ করলেন, কয়েকটা নতুন জিনিস হচ্ছে। মদন মিত্র জেলে যাওয়া মানে যেমন একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যে একজন মন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার জেলে যাচ্ছেন, তেমনই প্রথমবার এরকম হচ্ছে যে একজন মন্ত্রী সে মন্ত্রিত্ব ছেড়ে সে একটা বিজেপি দলে যাচ্ছে। বিজেপি দলে যাওয়াটা কিন্তু পশ্চিমবঙ্গে আগে হয়নি, মন্ত্রিত্ব ছেড়ে। এটাও একটা অভূতপূর্ব ঘটনা। আরো কয়েকটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এবং রাজনীতিতে সম্ভাবনা একটা বড় বিষয়, বড় ব্যাপার। এই সম্ভাবনাটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কি একটু বাংলা কংগ্রেসের মতো হয়ে যেতে পারে? অর্থাৎ অজয় মুখার্জি, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একটা বাবল হয়েছিল, তারপর আবার কোথায় পরের ইলেকশনে একদম দুবার ধুলিস্যাৎ হয়ে গেল 71 ইলেকশনে, এবং তারপরে কিন্তু আর বাংলা কংগ্রেস দাঁড়াতে পারলো না 4 বছরের মাথায়। এবং সেই সময় বঙ্গ রাজনীতি যে নাটকীয় ঘটনা হয়েছে, যে মুখ্যমন্ত্রী নিজের সরকারকে বলছেন অসভ্য সরকার, কার্জন পার্কে ধর্নায় বসছেন, এই তো এই ইতিহাস লেখা আছে। আরেকটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু কোণঠাসা হয়ে যান, হয়তো নির্বাচন আগে ডেকে দিতে পারেন, রিজাইন করে দিতে পারেন, বলতে পারেন, কারণ রেজিগনেশন উনি দিয়েছেন। এই ইতিহাসটা তো উনি কোনোদিনই কোনো টার্ম পূরণ করেননি। আগে যখনই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সবসময় 2 বছর 3 বছর করে রেজিগনেশন দিয়ে দিতেন। তো 2016-তে আগামী নির্বাচন হবে, এটা কেউ কিন্তু জোরের সঙ্গে বলতে পারছে না, 2015-এর এন্ডেও হয়ে যেতে পারে। সো সেই সম্ভাবনাগুলো আছে। এই সম্ভাবনা কিন্তু একটা বড় ব্যাপার রাজনীতিতে, এইটুকুনি বলতে চাই। একেবারে আমি তো মনে করিয়ে দিই যে আরেকটা রাজনৈতিক দল গোটা দেশে একসময় তাকে টিএমসি বলা হতো, তামিলনাড়ু কংগ্রেস। আচ্ছা, আরেকটা যেটা চিদম্বরম এবং মুপানা, সেই দলও তো উঠে গেছে, সেই দলও উঠে গেছে। এবং কংগ্রেস এই ধরনের নাটকীয় কথা বললেন, কংগ্রেস থেকে বেরিয়ে এসে কিন্তু কেউই কিন্তু সেভাবে কিন্তু, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আপনার তামিল মানিলা কংগ্রেসের কথা আপনি বললেন, প্রণব মুখার্জি, প্রত্যেকেই দল করেছেন, বাইরে বেরিয়েছেন।
আরেকটা জিনিস দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু দাঁড়িয়ে থাকে মমতা ব্যানার্জির পপুলারিটির ওপর ভিত্তি করে। যখনই সে উনি আনপপুলার হয়ে যান তখন কিন্তু দলটা ক্রাম্বল করতে চায়। আপনি মনে করুন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন, সুব্রত মুখোপাধ্যায় 2005-এর মিউনিসিপ্যালিটি কলকাতা মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় কিন্তু ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন। মহুয়া মণ্ডল, অজিত পাঞ্জার তো এই জিনিসগুলো কিন্তু হতে থাকে এবং এটাও কিন্তু আবার দেখা যাচ্ছে, এটা কিন্তু মনে করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস আনপপুলার হয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো আনপপুলার হয়ে যাচ্ছে। সমীর বাবু, নিঃসন্দেহে অনেক পাল্টা যুক্তি আছে, আমি যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি। তারপর অবশ্যই একদিকে রাজ্যের মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, এই প্রথম একজন মন্ত্রী সরাসরি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন, সেই পর্ব, এবং মুকুল রায় দিল্লি গেলেন, 7 দিনের সময় পেয়েছেন সিবিআইয়ের কাছ থেকে, সেই পর্বে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে 500 কোটি টাকা, সিবিআই সূত্রের খবর যে 500 কোটি টাকা সুদীপ্ত সেন তিনি যখন পালিয়ে গেলেন তখন পৌঁছে দিয়েছিলেন রাজনৈতিকভাবে ক্ষমতাশালী এক গোষ্ঠীর মানুষদের হাতে। কি জন্য? প্রোটেকশন মানি হিসেবে, যাতে তার পরিবার, তার স্ত্রী এবং পুত্র নিরাপদে থাকে। কোথায় গেল সেই টাকা? সেই টাকার সন্ধানই এখন সিবিআইয়ের সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখুন, ফেরার হওয়ার আগে নিজের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে কয়েকশো কোটি টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। তৃণমূল নেতা রজত মজুমদারের হাত হয়ে সেই টাকা পৌঁছয় একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে। সিবিআই সূত্রে খবর, সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জেরায় এমন দাবি করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কুণালের দাবি 2013 এপ্রিলে পালানোর আগে তৃণমূল নেতা রজত মজুমদারকে কয়েকশো কোটি টাকা দেন সুদীপ্ত সেন। সেই টাকা রজত পৌঁছে দেন এক রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে। তারা নিজেদের কাছে কিছু টাকা রেখে বাকি টাকা দুভাগে ভাগ করেন। একটা অংশ পৌঁছে যায় ওই রাজনৈতিক দলের কার্যালয়ে নির্বাচনের খরচের জন্য, অপর অংশটি দেওয়া হয় প্রভাবশালী এক মন্ত্রীকে, যিনি সেই টাকা কলম, আজাদ হিন্দ পত্রিকা এবং একটি খবরের চ্যানেলকে দেন। সিবিআই এর দাবি, এই বিপুল অঙ্কের টাকা সুদীপ্ত সেন দিয়েছিলেন মূলত একটি উদ্দেশ্যেই, যাতে তিনি ফেরার থাকাকালীন তাঁর পরিবার নিরাপদে থাকে, যাতে তাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সারদার উধাও হওয়া টাকার রহস্য ভেদে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কুণাল ঘোষের এই বয়ান। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সমীরবাবু, আপনার কাছে আসবো। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, একদিকে মুকুল রায়কে তলব, অন্যদিকে রাজ্যের মন্ত্রী বিজেপিতে জয়েন করলেন, এই ঝড়ঝাপটা সামলাতে পারবে? সামনে নির্বাচন, দুটো উপনির্বাচন রয়েছে। না, তৃণমূল খুব ভালো জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাই কারণ হচ্ছে তৃণমূলের দলটা মমতা ব্যানার্জিকে দেখেই তৃণমূলের জন্ম, এবং মমতাকে দেখেই মানুষ ভোট দেয়। বাংলার মানুষ মমতাকে চেনে। আর আজ সকাল অবধি এই দলটা, তার ভেতরে তো এই মন্ত্রীও ছিলেন। মন্ত্রী হিসেবে ওনার যদি আপনি পারফরমেন্স দেখেন, কোনোদিন আজকে যেভাবে মঞ্জুল বাবু এত খ্যাতনামাতে পরিণত হচ্ছে, ওনার পারফরমেন্স কিন্তু এতদিনে কোথাও কিছু দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 বছর ধরে একজন অযোগ্য লোককে মন্ত্রিসভায় রাখলেন, এই দায় তো তাকে নিতে হবে। না, আপনার কথা সত্যি হলে, হ্যাঁ, না, আমার কথা তো সত্যি, এখনো বলছি। আপনারা বলছেন মমতার জনপ্রিয়তা হারাচ্ছে, বিজেপিতে গেলেন তার মন্ত্রী। না 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 না, সাধারণ দলের মধ্যে অনেক মির্জাফর থাকবে, মির্জাফরের কাজ তলে তলে। আমি তো এইটাই বলছি সমীরবাবু, এরাম নয় তো যে ছেড়ে গেছেন বলে মির্জাফর বলছেন, তা নয়। নিশ্চয়ই গণতন্ত্রের রাজনীতিতে গণতন্ত্র আছে, সেটা মানুষ তার বিচার করবে। কাজ করতে পারেননি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালের আগে অবধি বুঝতে পারেননি। না, তা নয়, উনি গেছেন বলেই যে উনি না, কুৎসা করছি না। রাজনীতিতে একটু আগেই বলছিলেন যে আমাদের অচিন্ত বাবু, যে ঘোলাটে, শুধু ঘোলাটে এই সময় হচ্ছে রাজনীতি তা নয়। 34 বছরের ঘোলাটের অবস্থা, শুধুই জল দেখা গেছে। এখন তো জল পাক একসঙ্গে মিশেছে। এই পাকটা গণতন্ত্র, আমি বলছি গণতন্ত্র, কিন্তু এই মমতা ব্যানার্জির জন্য এসেছে, সেটাও ভাবতে হবে। বুকের 7 তারা হোটেলে সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা ঘর বুক করে রাখতেন যে তারা মিটিং করবেন। কি মিটিং করবেন আমি সেই পর্বে আর যাচ্ছি না, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এই পাকটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই রাজ্যের মানুষকে দেখতে হলো। আমি দ্রুত দেখাবো যে এটা কোনো সংবাদ মাধ্যমের অ্যালিগেশন নয়, এটা একেবারে সেই 5 তারা হোটেলের বিল সেই কথা বলছে, এবং আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা, তারা স্বীকার করছেন, সমস্ত তথ্য দিচ্ছেন।
হায়াত রিজেন্সি হোটেলে সারদার টাকায় ভাড়া করা ঘরে প্রভাবশালীদের বৈঠক নিয়ে ইডির পাশাপাশি খোঁজ খবর নেওয়া শুরু করলো সিবিআইও। ইতিমধ্যে চলচ্চিত্র উৎসব উপলক্ষে হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানের দিকে নজর পড়েছে গোয়েন্দাদের। সিবিআই সূত্রে দাবি, যার খরচ জুগিয়েছিলেন সুদীপ্ত সেন। এই অনুষ্ঠানের খরচ এবং অতিথিদের তালিকা খতিয়ে দেখছে ইডি। সিবিআই সূত্রে খবর, এই অনুষ্ঠানের আগে হায়াত রিজেন্সিতে একটি 10-15 মিনিটের বৈঠকও হয়েছিল, যেখানে সুদীপ্ত সেন, কুণাল ঘোষের পাশাপাশি এক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা। ইডিকে দেওয়া বয়ানে দেবযানী মুখোপাধ্যায়ের দাবি, সল্টলেকে চলচ্চিত্র উৎসবের সময় ঠিক হয়েছিল উৎসবের পরে যে ডিনার পার্টি তার খরচ যোগাবেন সুদীপ্ত সেন। সব মিলিয়ে কোটি কোটি টাকার সারদা কেলেঙ্কারির তদন্ত নেমে গোয়েন্দাদের কাছে, তাই এই হোটেল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, সারদা গোষ্ঠীর এক কর্মী জানিয়েছেন, সংস্থার তরফে হায়াত রিজেন্সিকে 29 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ইডি সূত্রে খবর, সারদার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা গিয়েছে সেখান থেকে হায়াত রিজেন্সিকে চেক মারফত মাত্র 5 থেকে 7 লক্ষ টাকা মেটানো হয়েছিল। বাকি টাকার কোনো লিখিত হিসেব নেই, যা থেকে ইডির অনুমান বাকি টাকা নগদে দেওয়া হয়েছিল, যা আরও গাঢ় করে গোয়েন্দাদের সন্দেহকে। তাদের মনে প্রশ্ন তৈরি হয়, হায়াত রিজেন্সিকে কেন ওই 20 লক্ষ টাকা চেকের পরিবর্তে নগদে দেওয়াকেই নিরাপদ বলে মনে করেছিল সারদা? সেখানে কি বিশেষ কোনো বৈঠক হয়েছিল? জবাব খুঁজতে সারদার কর্মীদের জেরা করে ইডি। সেই সূত্র ধরে হায়াত রিজেন্সির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, তদন্তে জানা গিয়েছে মাঝে মধ্যে ওই হোটেলে যেতেন মদন মিত্র, কুণাল ঘোষ সহ অন্যান্য প্রভাবশালীরা। ঘর ভাড়া নিতেন, খাওয়া দাওয়া করতেন, এমনকি সেখানে বৈঠকও করতেন, যার খরচ জোগাত সারদা। একাধিকবার সুদীপ্ত সেনও সেখানে তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে গোয়েন্দা সূত্রে দাবি। 2012-এ মদন মিত্র প্রায়ই হোটেলে যাতায়াত করতেন বলেও দাবি গোয়েন্দাদের। এদিকে তদন্ত প্রসঙ্গে হায়াত রিজেন্সির তরফে জানানো হয়েছে, ইডি তাদের কাছে কিছু নথি চেয়েছে, তারা সেই নথি দিয়েছে। তদন্তে তারা সব রকমের সহযোগিতা করবে। সব মিলিয়ে ক্রমেই ঘনাচ্ছে হোটেল রহস্য। প্রকাশ সিনহা ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আজকেই তিনি বিজেপিতে যোগ দিলেন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন আজ সকালেও। মঞ্জুলবাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, রীতিমতো সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তোলা হয় এবং অনেকেই এই কটাক্ষ করছেন যে আপনার পুত্র সুব্রত ঠাকুরকে বিজেপি আগামী বনগাঁ উপনির্বাচনে টিকিট দেবে, সেই জন্যই আপনি বিজেপিতে যোগ দিলেন। এর সঙ্গে নীতি নৈতিকতার কোনো সম্পর্ক নেই, কি বলবেন? না না, ও এখন অ্যাডাল্ট, ও কোন দলে যোগ দেবে সেটা ওর ব্যাপার। আজকে বিজেপিতে গেছে, সেটা বিজেপি সরকার বুঝবে, দল বুঝবে। কিন্তু ঘটনা হলো, আমাদের ঠাকুরবাড়ি, মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়িতে, কিন্তু তৃণমূলে আমি গিয়েছিলাম মমতা ব্যানার্জিকে দেখে, কিন্তু সেখানে কোনো নীতি আদর্শের কোনো বালাই নেই। এখন আমি উদ্বাস্তু দপ্তরে ছিলাম, আমি কাজ করতে পারিনি। গোষ্ঠী কন্দল এত যে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। তা আমি দেখলাম এই দলে থেকে শুধু হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সেই জন্য মোটামুটি আমি ঠিক করেছি যে বিজেপি সরকার, সেই সরকারে এবং বিজেপি দলে অনেক বড় বড় মনীষীরা ছিলেন, দেশকে এগিয়ে দিতে এই দলকেই সাপোর্ট করা উচিত, সেই জন্য আমি গেছি। মঞ্জুল বাবু, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনি আর যেহেতু আমাদের ঠাকুরবাড়ি মতুয়াদের প্রায় 5 কোটি মতুয়া, আমাদের হরি ঠাকুরের ফলোয়ার্স আছে, এটা হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো, আপনি আরেকটা কথা বলেছেন আজ সাংবাদিক সম্মেলনে, যে সারদা, এই সারদা কেলেঙ্কারি দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন, রাস্তায় গেলে টিটকিরি শুনতে হয়, এরম মন্তব্য করেছেন। কতটা বিড়ম্বনা আপনার পক্ষে মন্ত্রী হিসেবে সারদা কেলেঙ্কারির এই অভিযোগ? না, সারদা কেলেঙ্কারি আমরা যেটা দেখি, শুভবুদ্ধি মানুষ, এইসব সারদা মানুষের, গরিব মানুষের টাকা চিটিং করা, এগুলো আমরা ঘেন্না করি। কারণ এগুলো কোনো সুস্থ মানুষ করতে পারে না। এ যারা করে তাদের, আমি মনে করি সেগুলো মানুষের পর্যায়ে পড়ে না। যাই হোক, এ নিয়ে আমি আর কি বলবো, এটা আগামী ভোটে মানুষই এর জবাব দেবে। কারণ আপনারা সব জানেন, জনগণও সব জানে, এ নিয়ে আর কি বলবো, এত বাজে কথা এ আর বলা যায় না। মঞ্জুল বাবু, আরেকটা প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের মহাসচিব, সাংবাদিক সম্মেলন করে তুলেছেন, সেটা হচ্ছে আপনি বিধায়ক পদ ছাড়েননি, অন্যদিকে আপনার পুত্র এখনো পঞ্চায়েত সমিতির সদস্য।
অথচ বিজেপিতে জয়েন করলেন। নৈতিকতার প্রশ্ন তুলছেন পার্থ চট্টোপাধ্যায়। আমার ছেলে যে পঞ্চায়েত সমিতির সদস্য ছিল তাতে ইস্তফা দিয়ে দিয়েছে। আর আরেকটা কি বললেন যেন, আপনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে কেন বিজেপিতে জয়েন করলেন না? দিয়েছে না, নৈতিক প্রশ্ন। আরেকটা কি বললেন, আরেকবার একটা প্রশ্ন। আচ্ছা, না আমি মিনিস্ট্রি এবং বিধায়ক পদ সবই ছেড়ে দিয়েছি। আচ্ছা, আগামী বনগাঁ উপনির্বাচনে আপনি আরেকটা আপনার সাংবাদিক সম্মেলনে কথাও বললেন যে জামানত জব্দ হবে। নিঃসন্দেহে এ রাজ্যের মানুষ, এ দেশের মানুষ একটা বিরল লড়াই দেখবেন। এখনো পর্যন্ত যা খবর, বিজেপি আপনার পুত্রকেই টিকিট দেবে এবং আপনার পুত্র সুব্রত ঠাকুর তিনি তার জ্যাঠাইমার বিরুদ্ধে লড়াই করবেন, কারণ ইতিমধ্যেই মমতা ঠাকুরের নাম তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে। তো এই পারিবারিক দ্বন্দ্ব, একটা রাজনৈতিক দ্বন্দ্ব আপনার পরিবারে ঢুকে পড়লো, এটা কি অনিবার্য ছিল? না, আমাদের পারিবারিক দ্বন্দ্ব মানে রাজনীতি আমাদের ছিল, কিন্তু সেভাবে আমরা করিনি, কিন্তু এখন করতেই হচ্ছে। তাতে গন্ডগোল এমন কিছু নয়। ঠাকুরবাড়ির আমাদের যে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আমি, কিন্তু আমাদের পরিবারে বাইরের কোনো বউ এখানে বউ হয়ে এসে কোনোদিন সংঘাধিপতি হয় না। তো সেটাও জোর করে উনি হয়েছেন। যাই হোক, মেনে নিচ্ছে না, মতুয়ারাও আমাদের মেনে নিচ্ছে না, যারা ফলোয়ার্স আছে তারাও মেনে নিচ্ছে না। এখন জামানত বাজেয়াপ্ত তো হওয়ারই কথা। উনি ক্লাস 3 পাস, 3 ক্লাস পড়া, তো উনি আপনার লোকসভায় গিয়ে কি করবেন? বিজেপির তে আপনি জয়েন করলেন, আপনি পুনর্বাসন এবং উদ্বাস্তুদের নিয়ে কাজ করতে চাইছিলেন বলে তৃণমূলে ছিলেন। আপনি কি করতে পারবেন এই মতুয়া সংঘের যারা সাধারণ মানুষ আছে, বিজেপি দল হিসেবে তাদের কোন দাবি দাওয়া মেটাতে পারবে? কি ধরনের প্রতিশ্রুতি পেয়েছেন? কিসের জন্য আপনি বিজেপিতে জয়েন করলেন? না না না, বিজেপির আদর্শ এবং কাজ তো করবে, কাজ যে করবে না সেটা নয়। কারণ আমাদের শরণার্থীদের উদ্বাস্তু যারা আছে তাদের দেখভাল, এবং আমরা দিল্লিতে গিয়ে জানাবো সমস্ত প্রধানমন্ত্রীকে যে আমাদের ইয়েতে সব দল বেঁধে আমরা জানাবো যে এদের এখনো হয়নি, কোনো কিছু পুনর্বাসন হয়নি বা কিছু হয়নি, যা আছে এগুলো হয়নি, অনেকে হয়নি, সেগুলো আমরা দাবি জানাবো এবং সেগুলো আমার মনে হয় ফুলফিল হবে। মঞ্জুরবাবু, পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে যে 3.5 বছর পর কেন এই সরকার এই পর্বে, এই মুহূর্তে, এই আজকের দিনে এসে মনে হলো আপনার যে সরকার নৈতিক পথে চলছে না, বা এই সরকারের থেকে কাজ করা যাচ্ছে না, বা ভালো মানুষদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই, এই সময়টা বনগাঁ উপনির্বাচনের ঠিক আগে এখন কেন মনে হলো যে তৃণমূল কংগ্রেস আপনার যোগ্য জায়গা নয়? না না, এই সময়টা বলে কোনো কথা না, কোনো সময় তো হবেই, সেই কোনো সময় এখন হয়েছে, তো এটা তো এক সময় করতে হবে। নানান রকম ঝামেলায় ছিলাম, কিন্তু সব সময় তো সব কথা বলা যায় না। এখন টাইম কখন আসবে এটা তো বলে আসে না। উপনির্বাচন বলে কোনো কথা না, কারণ এখানে থাকাই যাচ্ছে না, এমন প্রেসার আর এমন ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব, সেজন্যে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনি বলছেন, শোনা যাচ্ছে যে বিজেপিতে জয়েন করার পর স্থানীয় বিজেপিতেও আপনাদের নিয়ে অসন্তোষ আছে, তারা রাস্তা অবরোধ করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন, এর সত্যতা মানবেন? না, এটা ছোটখাটো তো হতেই পারে, সেটা কোনো ব্যাপারই না, কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব বিরাট আকারে, এবং রাজ্যের এক মন্ত্রী ঠাকুরবাড়িতে এমন কর্তৃত্ব করে যে যেখানে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমাকে মন্ত্রী করে তারা এই ঠাকুরবাড়িটাই দখল করার ইচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যার জন্য আমি আর এখানে রিস্ক নিয়ে আর থাকলামই না। কারণ আমাদের মতুরাও বলেছে
খুব ব্যাপার খারাপ ব্যাপার হচ্ছে, ঠাকুরবাড়িতে এসে এরা ঝামেলা করছে, এটা ঠিক, যেটা মতুয়ারা বলেছে এটা ঠিক, সেই জন্যই আমার এই ডিসিশন নিতে হলো। মঞ্জুরবাবু, আপনি রিস্ক নেওয়ার কথা বলছেন, অনেকে বলছেন যে আপনি একটা মস্ত রিস্ক নিলেন। একদিকে যেমন প্রথম মন্ত্রী আপনি এই রাজ্যের সম্ভবত, যিনি মন্ত্রী থাকা অবস্থায় ইস্তফা দিয়ে আরেকটি দলে যোগ দিলেন, পাশাপাশি আরেকটা রিস্ক, সেটা হচ্ছে দুজন মমতা, একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যজন আপনারই পরিবারের সদস্য, আপনার বৌদি, তাদের বিরুদ্ধে আপনার পিতা এবং মানে আপনি এবং আপনার পুত্রের লড়াই। তো এইটা কোনো রিস্ক নেই? কতটা আত্মবিশ্বাসী আপনি এই সামনের বনগাঁ উপনির্বাচন নিয়ে? এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যা খবর পাচ্ছি, এই মুহূর্তে তাদের বৈঠক চলছে, সম্ভবত আপনার পুত্র সুব্রত ঠাকুরই তার নাম চূড়ান্ত হতে চলেছে, সামনে রাজনৈতিক লড়াই, কতটা আত্মবিশ্বাসী আপনারা? না, রিস্কের কি আছে, কারণ এই দলটা ভাল লাগছে না, ওই দলে চলে গেলাম, রিস্কের আমি কিছু মনে করি না। কারণ আমার বাবাও মন্ত্রী ছিলেন, উনিও দলের ঝামেলায় তখন সেই স্বেচ্ছাচারিতা দল করেছিল, তখন উনি ইস্তফা দিয়েছিলেন। তো ট্র্যাডিশন একটা থাকেই মোটামুটি, এটাই দেখছি, এমনি আমাদের কোনো রিস্ক নেই। কারণ আমরা যদি কোনো দলও না থাকে, কারণ আমাদের 205 বছরের এই মতুয়া মহাসংঘ, এই ধর্মীয় ব্যাপারটা চলে আসছে, আমাদের লোকজন আছে, আমরা যতটা পারবো সেভাবে করব, রিস্ক মনে করি না। জীবনে অনেক রকম সময়ই আসে খারাপ, সেটাকে মেনে নিতে হয়, যখন যেমন তেমন চলতে হয়, এটাকে আমি সেইভাবেই গ্রহণ করি এবং সারাটি জীবনে আমি তাই, ওটা রিস্ক বলে আমি মনে করি না এবং কোন রকম প্রতিদ্বন্দ্বিতা আছে বলেও মনে করি না। করতে হবে তাই করতে হবে, সেইভাবেই চলে যাচ্ছে, আমি এটাকে অন্যভাবেই বুঝি। ঠিক আছে, চ্যালেঞ্জের কি আছে? মঞ্জুরবাবু, আপনাকে শেষ প্রশ্ন, যে তাহলে এই যে জেলার মন্ত্রীর কথা বলছেন, আমরা সবাই বুঝতে পারছি অত্যন্ত উত্তর 24 পরগনার গুরুত্বপূর্ণ নেতা তিনি, তার জন্যই এবং তার বিরুদ্ধে আপনাদের যে অভিযোগ, সেই জন্যই আপনি দল ছাড়লেন আলটিমেটলি? না, সেগুলো তো তৃণমূলের যে অনেক রকম অসুবিধা হয় এখানে কাজ করায়। আর একটা কথা যেটা বলছি আপনাদের, যেটা জেনে রাখা দরকার, আমার বড়দা কপিলেশ্বর ঠাকুর মৃত্যুটা কিন্তু অস্বাভাবিক হয়েছে, কারণ তৃণমূলে যোগ দিয়েছে, ও আগে সিপিএম এর ছিল, সিপিএম এর লোকেরা ওর সঙ্গে কথা টথা বলতো, হঠাৎ করে তৃণমূলে যোগ দিল, মানে তৃণমূলেরই কিছু নেতা আমাদের সঙ্গে ব্যবসা করলো, কিন্তু ওর যে মৃত্যু হয়েছে এটা অস্বাভাবিক মৃত্যু। কারণ যে বাড়িতে হয়েছে কলকাতায় একটা বাড়িতে হয়েছে, হসপিটালে হয়নি। আমি তখন হসপিটালে ছিলাম, ডাক্তারবাবু বললেন যে আমরা এর চিকিৎসা করার কোনো সময় পাইনি, কিন্তু তখন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ছিলেন, আমি পিছনে ছিলাম, বাঁ পাশে মুকুল রায় ছিল, কিন্তু তখন প্রোটেস্ট করলে কিছু হতো না, কারণ সিএম যখন সেখানে দাঁড়িয়েছেন আমাদের প্রোটেস্ট কিন্তু মানবে না। আর তারপরে মমতা বালা ঠাকুর ওনার পাটা জড়িয়ে ঠড়িয়ে ধরল এবং উনি বললেন যে আমাদের ঠাকুর বাড়িতে আমরা নাকি অত্যাচার করি, নানান রকম এইসব বলে টলে সহানুভূতি কুড়লেন। এইসব ব্যাপার যদি যেখানে হয়, কোনো কিছু বিবেচনা নেই, কিছু নেই, সেখানে থাকা যায় না। তারপরে এই সংঘাতটা শুধু শুধু এই তৃণমূল দলেরই করলো, কোনো দরকার ছিল না, যার জন্য মুশকিল হয়ে যাচ্ছে এখানে থাকা, নানা রকম অসুবিধা হয়েছে। এই মঞ্জুরবাবু, আমি শুনলাম এই ঘটনার জন্য, আপনার দাদার মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি করলেন, কাকে দায়ী করছেন আপনি? হ্যাঁ, বলুন। না, সিবিআই তদন্ত করলেই তো দায়ী যারা তাদের নাম তো বেরিয়েই যাবে। এর মধ্যে অনেক রকম কনস্পিরেসি হয় তো ভিতর, সেগুলো সে এখন সিবিআই তদন্ত যদি হয় কারা কারা আছে সেগুলো তো বেরিয়েই যাবে অটোমেটিক। আমি আর এখন সেই নামগুলো সামনে বলছি না।
মঞ্জুলবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, কোনো সন্দেহ নেই। সিবিআই তদন্তের দাবি করছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং চক্রান্ত, অনেক ধরনের কনস্পিরেসি হয় ইত্যাদি বলছেন। আমি সমীর বাবুর কাছে যাব। একটা জিনিস সমীর বাবু মানবেন যে রাজ্যের ইতিহাসে বিরলতম ঘটনা, একজন মন্ত্রী তিনি ইস্তফা দিয়ে আরেকটি দলে যোগ দিলেন, তৃণমূলে এটা ধাক্কা নয় বলছেন? না, এটা তো আমার খুব ভালো লাগছে, যিনি মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে গেছে, কিন্তু আমি বিজেপিকে সাবধান করব, বিধায়ক পদ ছেড়ে আমি বিজেপিকে সাবধান করব, যিনি যেভাবে কথাবার্তা বলছেন, উনি ব্যক্তিগত স্বার্থ ছাড়া যে বিজেপিতে গেছে আমার একটুও মনে হলো না। উনি দলে থাকাকালীন পুনর্বাসন নিয়ে কোনো সমস্যা উনি মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন। উনি হঠাৎ আজকে বিজেপির সাথে গিয়ে পুনর্বাসন করবেন, আমার ওটা কোথাও মনে হচ্ছে না। আমার একবার পরিষ্কার মনে হচ্ছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন ঠাকুরবাড়ির মতুয়া ভোট পরিবারের মধ্যে প্রার্থী করা, এই ট্র্যাডিশন তো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। আজকে সেটা যদি তার একটা ব্যাকলাস দেখা যায়, সেই দায় কি তৃণমূলেরও নয়? আমি ধরে নিলাম যে উনি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে উনি পুনর্বাসনের কাজ করতে পারেননি, যদিও ওনার বক্তব্যটাও বলে দেওয়া দরকার, ওনার বক্তব্য কাজ করতে দেয়া হয়নি, কাজের পরিবেশই নেই। কিন্তু আমি বলছি যে এই ঠাকুরবাড়ির একেবারে সরাসরি ভাইদের প্রার্থী করা, প্রত্যক্ষ রাজনীতিতে টেনে আনা, এ দায় তো একজনই রাজ্যে নিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের মধ্যে রাজনীতি ছিল উনি স্বীকার করছেন, কিন্তু মমতা ব্যানার্জি একমাত্র মানে মহিলা, আপনি যদি দেখেন মানুষ, মুখ্যমন্ত্রী, যিনি কংগ্রেসের কিছুদিন আগে ছিলেন প্রতিষ্ঠিত নেতা, তিনিও কিন্তু তৃণমূলে এমপি হয়েছে, পারিবারিক কোন্দলটাকে রাজনীতিতে ব্যবহার করলেন, স্ট্রিটের নেতা পরিণত হয়েছে। আমি একটা কথা বলতে চাইছি সমীর বাবুকে। সমীর বাবু খানিকক্ষণ আগে সুমনকে বললেন যে জনপ্রিয়তা মমতা ব্যানার্জি কি দেখালেন, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন এবং কংগ্রেসকে ভাঙতে ভাঙতে তার দলকে সমৃদ্ধশালী করলেন, এটা দেখলাম। সেই খেলাতে নায়কত্ব করেছেন মুকুল রায়। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, নরসিমহা রায়ের ক্রীড়ামন্ত্রী ছিলেন, আবার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী ছিলেন, আবার কয়লামন্ত্রী ছিলেন, আবার মনমোহন সিং এর কয়লামন্ত্রী ছিলেন। উনি কখনোই কোনো সময় ওনার টেনিওর কমপ্লিট করেননি এবং কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কোনো পারফরমেন্স তিনি দেখাতে পেরেছেন। এমন একটা কাজ নজির হিসেবে সমীরবাবু তুলে ধরতে পারেন। প্রদীপদা, আপনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা ছাত্র মঞ্জুল কৃষ্ণ ঠাকুর? না, যে টার্ম কমপ্লিট করলেন না, মন্ত্রিত্ব থেকে রিজাইন করলেন। প্রথম কথা হচ্ছে মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ফ্লপ মাস্টার জেনারেল। সমস্ত দপ্তরে গেছেন, টেনিওর কমপ্লিট করেননি, কোনো নজির করে আসতে পারেননি। না, আমজাদ দা একটা চমৎকার কথা বললেন, উদাহরণ দিলেন যে পরিবারকে রাজনীতিতে ব্যবহার করা। দীপা দাস মুন্সির বিরুদ্ধে প্রিয় রঞ্জন দাস মুন্সি ভাইকে দাঁড় করা খুবই ন্যাক্কারজনকভাবে, এবং সেখানে যে ধরনের প্রচারে অংশগ্রহণ করেছে, আমি অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে, অশালীন ভাষা, যেখানে এবং একজন মহিলা সম্পর্কে যেসব উক্তি করা উচিত পেরেছে, এদেরকে নিয়ে এসে এমপি বা তাদেরকে জায়গা দিয়েছে। এদেরকে তো কংগ্রেসও চিন্তা না, বিজেপিও তো এখন। মমতাকে তো সুব্রত মুখার্জি হাত ধরে গিয়ে নমিনেশন দেওয়ার পর রাজীব গান্ধী তাকে এমপি করেছিলেন, আবার তাকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করেছিলেন। কিন্তু সুব্রত দাই তো তখন রাজীব গান্ধীর মুখে কথা বলেছেন, এটা তো আপনারা জানেন। আজও তো সুব্রত দা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। রাজীব গান্ধীর ছবি তো জন্মদিনে মালা দেননি। আমি যেটা বলবো সেটা কিন্তু একটু রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, কংগ্রেস কিন্তু প্রথম মতুয়াদের মধ্যে থেকে ভোট সংগ্রহ করবার জন্য প্রমথ রঞ্জন ঠাকুর অর্থাৎ পিয়ার ঠাকুর, এদের পূর্ববর্তী, তাকে কিন্তু মন্ত্রী করেছিল, এই তাকে এমপি করেছিল। এখন পিয়ার ঠাকুর এমপি শুধু হয়েছিলেন তাই নয়, আজকে যে ঠাকুরনগর বলে যে শহরটা, সেই শহরটা বা ছোট্টগঞ্জ, এই গঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কিন্তু বিধানচন্দ্র রায়ের প্রচুর প্রত্যক্ষ সাহায্য পেয়েছিলেন। কংগ্রেস রাজনীতিতে মতুয়াদের সহযোগিতা দীর্ঘদিন ধরে চলেছে এবং প্রথম দিকে এমনকি ধরুন অম্বিকা মজুমদার যখন যশোহর, খুলনা, ফরিদপুর এই এলাকার অত্যন্ত নামকরা নেতা, তখন তিনি গুরুচাঁদ ঠাকুরকে গিয়ে বলেছিলেন যে আপনি কংগ্রেসে যোগ দিন। উনি যোগ দেননি, কিন্তু তার পরের প্রজন্ম কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতি করেছেন। এটা হচ্ছে একটা কথা বলে নেওয়া দরকার। সঙ্গে আমি স্যার আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, পিয়ার ঠাকুরের সঙ্গে আমি নিজে ৪র্থ লোকসভার সদস্য ছিলাম। পিয়ার ঠাকুর কিন্তু কখনো কংগ্রেসের কোনো বিরোধিতা করেননি, কোনোদিন বিরোধিতা করেননি। না, আমি যদিও তিনি একজন ব্যারিস্টার ছিলেন এবং কংগ্রেস ব্যারিস্টার ছিলেন এবং তিনি ব্যারিস্টারই করেননি, তিনি সর্বতভাবে সর্বক্ষণের জন্য কংগ্রেস কর্মী হিসেবে কংগ্রেসের কথাই বলেছেন।
আজকে এরা যেমন করছে, আমি আপনার কথা মেনে নিলাম, সেই সঙ্গে আরেকটা কথা বলা দরকার, নির্বাচনকে ঘিরে একেবারে রাজনীতির কেন্দ্রে কোনো সন্দেহ নেই এবং এই বিষয়ে সন্দেহ নেই একেবারে। এবং আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একজন মতুয়া সম্প্রদায়ের সংঘাধিপতি তিনি বলছেন যে তিনি উদ্বাস্তু সমস্যার সমাধান করতে পারেননি বলে বিজেপিতে গেছেন। তাকে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাইব, বিজেপির নেতৃত্বকেও মনে করিয়ে দিতে চাইব, 2003 সালে আমাদের আদবানিজির নেতৃত্বে তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমাদের নাগরিকত্বের একটা আইন সংশোধন হয়। সেই আইন সংশোধন হওয়ার ফলে 71-এর পরে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছেন তাদের নাগরিকত্ব একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ায়। এদের একটা বড় অংশ কিন্তু মতুয়া সম্প্রদায়ের। সুতরাং আজকের বিজেপি যদি এই সম্প্রদায়ের সঠিক অর্থে ভালো কাজ করতে চান তাহলে কিন্তু এই নাগরিকত্ব আইনটা বদল করা দরকার। আইন বদল হতে পারে রাজ্যের পক্ষ থেকেও, কারণ আমরা জানি রাজস্থানে হয়েছে, গুজরাটে হয়েছে, হরিয়ানায় হয়েছে, পাঞ্জাবে হয়েছে, পশ্চিম পাকিস্তান থেকে যারা এসছেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, ছত্তিশগড়ে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে। আমার ধারণা পশ্চিমবঙ্গে এই ব্যাপারে একটা বিশেষ উদ্যোগ নেওয়া। আমার সময় একেবারে শেষ, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠান শেষ করব শুধু এইটুকু বলে যে নিঃসন্দেহে রাজ্য রাজনীতির ক্ষেত্রে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো আজ রাজ্যবাসী। তার কারণ রাজ্যের একজন মন্ত্রী ইস্তফা দিয়ে কেন্দ্রের শাসক দল রাজ্যের বিরোধী দল বিজেপিতে যোগ দিলেন। 2 ঘন্টায় আমরা চেষ্টা করলাম সেই নজিরবিহীন ঘটনা, এবং মুকুল রায় আজকে দিল্লি গেলেন সিবিআই তদন্তের জন্য, যিনি 24 ঘন্টা আগেও বলেছিলেন যে তিনি এই বৃহস্পতিবার অর্থাৎ আজকে অথবা আগামীকাল সিবিআইয়ের মুখোমুখি হবেন এবং কোনোভাবে অসুস্থতার অজুহাত দেখাবেন না। তিনি অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড লোক। নবান্নে যাওয়ার পর তার সিদ্ধান্ত বদল হলো এবং তিনি দিল্লি গেলেন। এর রাজনৈতিক তাৎপর্য কী সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।